আজকে হচ্ছে আমরা মোটামুটি হচ্ছে এক্সেলে একটা ইন্ডিভিজুয়াল ট্যাক্স ক্যালকুলেশনের পুরো প্রসেসটা দেখাবো। সেখানে হচ্ছে সব হেডের একটা এক্সাম্পল নেওয়া হয়েছে এই ম্যাথটাতে। কারণ এটাতে যদি আমরা সবগুলো জিনিস জানি ইন্ডিভিজুয়ালি কিভাবে ক্যালকুলেশন করতে হয়, তারপরে ক্লাসে যখন আমরা দেখব পার্টনারশিপ এবং বিজনেসের ইনকাম থাকলে সেটা কি করতে হয় এবং ফরেনারদের একটা রিটার্ন আমি রাখছি কিভাবে করতে হয়। সো এখন থেকে হচ্ছে মোটামুটি বলা যায় একদম প্র্যাকটিক্যাল জগতে আমরা মানে ঢুকে গেছি। মেক্সিমাম ক্লাসই এখন প্র্যাকটিক্যাল হবে এবং অ্যাকচুয়াল এর কাছাকাছি থাকবে। কারণ অনেক সময় আমরা আসলে বিভিন্ন ডাটা কালেকশনের ক্ষেত্রে অনেক সময় হয় কি যে হয়তো কোনো কারণে আমরা একটু মডিফাই করে ডাটা দিছি সেটা বা কোনো কারণে আ মেক্সিমাম আমার ডাটাগুলো থাকে কোনো না কোনো প্রেক্ষাপটে মানে রিজনেবল কোনো কিছু। যাই হোক এখন হচ্ছে আমরা এখানে শুরুতেই পেজটা কম্পিটিশন পেজে দেখলাম বিরাট বড় একটা ক্যালকুলেশনের প্রসেস। তো আমরা যখন একটা রিটার্ন ধরবো তাহলে আমাদের প্রাথমিক কাজগুলো কি হবে? কেউ কি কোনো আইডিয়া দিবেন? শেয়ার কারো কোনো আইডিয়া? হ্যালো। হ্যাঁ, বলেন। প্রাথমিক কাজগুলো হবে ওনার কোন কোন ক্রাইটেরিয়াতে ইনকাম আছে এবং কোন কোন ক্রাইটেরিয়াতে ওনার ইনভেস্টমেন্ট আছে, আগে সবগুলো ওই এক নজরে দেখে ফেলতে হবে। এরপরে তো আমাদের যেতে হবে রিটার্ন প্রসেসিং এ। যদি এগুলো মাথার মধ্যে না থাকে, কতক্ষণ ওইদিকে গুতাইতে হবে, কতক্ষণ ওইদিকে গুতাইতে হবে, এই আর কি। অন্য কেউ? ভাইয়া এখানে হলো তার যে রিকোয়ারমেন্ট যে এট দ্য এন্ড অফ যে পেপারস গুলা দরকার সব পেপারস গুলা কালেক্ট করতে হবে আমার ইয়াটা করার জন্য, রিটার্নটা প্রিপেয়ার করার জন্য। একই সেম কথা আর কি ভাই, আমি যেটা বললাম ওইটা। ভিন্নভাবে আচ্ছা, কেউ বলেন। আরো একজন বলেন তারপরে আমি আমারটা শেয়ার করব। আর কেউ যদি বলতে চান? স্যার, যদি যে খাতগুলো থেকে ইনকাম থাকে, যেমন স্যালারি শিট হলে, তো স্যালারি থেকে ইনকাম থাকলে, চাকরি থাকলে স্যার ওই যে আমরা জেনারেলি স্যালারি শিটটা কালেক্ট করি, যদি টিডিএস কাটা হয় টিডিএস এর চালান গুলো কালেক্ট করি। এরপরে স্যালারি চাকরি থেকে ইনকাম থাকলে স্যার এটাও তো সেম হয়ে গেল। ঘুরে ফিরে সবই সেম, খালি নজরই আলাদা, বুঝেন না? তাহলে এখানে আরেকটা ব্যাপার হচ্ছে মানে যেটা জানা বা আমরা স্বাভাবিক যারা প্র্যাকটিস করি অনেকে, মানে খুব সম্ভব হচ্ছে ১ম দিকে হচ্ছে আমাদের মানে আমাদের ক্লায়েন্টের হচ্ছে হিস্ট্রিটা জানাটা খুব ইম্পোর্টেন্ট। তো সেক্ষেত্রে যদি আপনি হিস্ট্রিটা না জানেন, প্লিজ মিউট। হিস্ট্রিটা যদি না জানেন, উনার সোর্স অফ ইনকাম কি হইতে পারে, অ্যাসেট কি হইতে পারে, কোথাও হাইড অ্যান্ড সিক করতেছে কিনা, মানে রিস্ক ফ্যাক্টরটা কি, ওইটাও আমাদের যাচাই করে নিতে হয়। তারপর হচ্ছে নেচার অফ বা আপনি যদি ট্যাক্স পেয়ারের মাইন্ড করতে পারেন, সেক্ষেত্রে অনেকটা সহজ হয়ে যায়। তো ডকুমেন্টেশন তো থাকবেই। তারপরে উনি কি চাচ্ছে, এর সাথে অ্যাকচুয়াল ডাটাগুলো রেলিভেন্ট কিনা, তারপর গ্যাপটা কোথায় আছে, সেটা কি মিনিমাইজ করা যায় কিনা। এরকম অনেকগুলা ফ্যাক্টর নিয়ে হচ্ছে আমাদের আগাইতে হয়। তো নাম্বার 1 হচ্ছে আমাদের কিং হচ্ছে ডকুমেন্ট। কারণ আমরা যে কাজগুলা করব, এর ভিত্তি হচ্ছে আমাদের যে হেডই হোক না কেন, তার ডকুমেন্টেশনটা হচ্ছে আমরা প্রপারলি নেওয়ার চেষ্টা করব, অ্যাজিউম করে না। কারণ আমার কাছে যে রিটার্ন গুলো আসে, মেক্সিমাম রিটার্ন হচ্ছে পুরাতনই থাকে। যারা কোনো না কোনোভাবে প্রবলেম করছে, রিটার্ন ঠিকভাবে হয় নাই। এইগুলোই মেক্সিমাম আমার ক্লায়েন্ট গুলো এরকমই হয়। তো সেক্ষেত্রে দেখা যায় কারো হয়তো সিরিয়াস মিস্টেক। রেকর্ডিং কি দেওয়া হয়েছে? জি ভাই? রেকর্ডিং কি দেওয়া হয়েছে? ক্লাস কি রেকর্ড দেওয়া হচ্ছে? হয়েছে। গত মিস্টেক হয়ে গেছিল। আজকে আমি শুরুতে দিয়ে রাখছি। তো দেখা যাচ্ছে যেটা বলতেছি, মানে এরকম থেকে আমি বিভিন্নভাবে দেখি যে হেডিং গুলো হচ্ছে মিসম্যাচ, অথবা কোথাও, কোথাও আমরা দেখতেছি যে তার এক জায়গায় দেওয়ার কথা। যেমন ধরেন একজনের আমি সেদিনও একটা ক্লায়েন্টের দেখতেছি। মনে করেন তার সেলারি ইনকামই দেখানো নাই। কিন্তু সেলারি থেকে টিডিএস কাটছে, এটা ক্লেম করে নিয়ে গেছে। মানে যে রিটার্নের মধ্যে সেলারি নাই, বিজনেস ইনকাম দেখানো হইছে, কিন্তু এআইটির চালান যাগুলা পোস্টিং দিছে সেইগুলো হচ্ছে সেলারি। তার মানে সেলারি থেকে টিডিএস কাটছে, মানে উনার সেলারি আছে, ইজিলি এটা ফাইন্ড আউট করা যাবে। তাহলে কি হলো, একটা
সিরিয়াস ধরনের মিস্টেক করে রিটার্নটা এটা মনে হয় অডিটে পড়বে পরে না? হ্যাঁ, এটাও আইটিপি করছে। এখনো আপনাদের সাথে আমি কথা বলার সময়ও একজন আমাকে নক দিল। কারণ যেহেতু আমি চ্যানেল ইউটিউব H2B কর্পোরেটে অনেক অনেক কিছু আমি কেস আ মানে জানি, শুনি, শেয়ার করি, সলভ করি। মানে এই কারণে কিছু, কিছু জিনিস আপনাদের জানার জন্য বলি। কারণ আমি কোনো কিছু সহজে বানায়া বলি না। যেটা ফেস করি বা হচ্ছে সেটাই বলি। তো দেখা যায় সেও একটা বিরাট ধরনের একটা লিস্ট দিছে। এইগুলো হচ্ছে তার কোয়ারি। আমি বললাম যে, "আপনার যা, যা কোয়ারি আছে একটা টেক্সটে দেন।" তো বিশাল বড় একটা লিস্ট আমাকে পাঠাইছে। একচুয়ালি আমি বলি যে, "ভাইয়া এটার জন্য তো আমাকে ৳৩,০০০ ফি দিতে হবে।" তাহলে কি হবে? H2B কর্পোরেটের মিস্টার রাসেল হচ্ছে পৈশাবাদী কমার্শিয়াল সেটা হচ্ছে না। তো দেখা যায় আপনার এটা বলার উদ্দেশ্য এই যে, কাজগুলো হচ্ছে আগে আমাদের যথাযথভাবে শিখে নেওয়া উচিত। এই যে মিস্টেক করতেছেন, ক্লায়েন্ট যখন এটা বুঝতে পারতেছে, পরে সে সুইচ করতেছে, আরেকজনের কাছে যাচ্ছে। তো তাহলে আপনার তো ক্লায়েন্ট গুলো হইতে হবে কন্টিনিউয়াস। যাদের সাথে আপনি কাজ করবেন, আমি এমনও ফার্মে দেখি যে বাবার ফাইল ছিল, মায়ের ফাইল ছিল, তারপর ছেলেদের ফাইল আসছে, ছেলের বউয়ের ফাইল আসছে। তাহলে ওরা হচ্ছে একটা কন্টিনিউয়াস সুনাম ধরে রাখছে। যার কারণ হচ্ছে ঐরকম করে রিচ হচ্ছে। তো দেখা যায় আমাদের কাজের ক্ষেত্রে আমরা অনেকেই মানে ঐরকম না জেনে সিদ্ধান্ত একটা নিয়ে নেই। বা কারো কাছ থেকে ওরকম শিখার চেষ্টা করি না। কারণ আমরা ইনভেস্টমেন্ট কে নেগেটিভ মনে করি। আসলে অনেক কিছু শিখার আছে। এই যে এই ধরনের মিস্টেক সে আইটিপি এখন আইটিপি তো যারা নতুন পাস করছে ওরা শিখবে। উনারা শিখে আস্তে, আস্তে এক্সপার্ট হবে। কিন্তু শুরুতেই তো ঐরকম হয়ে যায় না। তো সেই হিসাবে হচ্ছে মানে শিখে সলভ করে কেস তখন হচ্ছে করাটা একটা পারফেক্ট হয়। না হয় কেস হয়তো ফাইলে এবার থাকবে কিন্তু সামনের বার থাকবে না। রাসেল ভাই, আমি আমার একটা জিনিস একটু শেয়ার করতে পারি? হ্যাঁ, হ্যাঁ বলেন। আমি যেমন সাপোজ লেটস সে আমার একটা ইন্স্যুরেন্সে আর ম্যাটলাইফের আমি রিবেটের অপশনে রিবেট নিয়েছি, হ্যাঁ? তো এই রিবেটের যে টাকাটা আমার ম্যাটলাইফে জমা হচ্ছে এটা আমি অ্যাসেটে দেখাই নাই, লাস্ট ফিনান্সিয়াল ইয়ারে। তাই আমি এই যে একটা মিস্টেক করেছি, এখন এটা থেকে আমি কিভাবে প্রতিকার বা কি করতে হবে এখন আসলে জিনিসটা একটু বলবেন কিনা ভাই? এগুলো তো ছোটখাটো আপনার অ্যামাউন্ট কত? কিন্তু বড়, বড় মিস্টেকই শেষ করে দেয় না। অ্যামাউন্টটা এটার কত হবে? মানে এগুলো চোখে পড়ার মতো না। কিন্তু আমি যে কেসগুলা বলতেছি, এগুলো চোখে পড়ার মতো। আমি ধরেন একটা ক্লায়েন্টের ৩ দিন চেষ্টা করে একটা রিটার্ন সাবমিট করে অ্যাকনলেজমেন্ট নিয়ে আসছি। আজকে বলতেছে উনার ২ টা অ্যাসেট ছিল। মানে আমাকে দিতে ভুলে গেছে। তো এই যে অ্যাসেট ২ টা ১ম রিটার্নে এড করতে পারি নাই। মানে ব্যাপারটা কিরকম হয়? তো এরকম এই কারণ হচ্ছে অনেকবার আমি সাধারণত বলি যে আপনার এটলিস্ট অ্যাসেট যা আছে ব্যাংক স্টেটমেন্ট এগুলা সব শেয়ার করেন। কিন্তু দেখা যায় ট্যাক্স পেয়ার যখন এটা মনে থাকে না বা বিভিন্ন ইস্যু থাকে, তো তখন দেখা যায় এই পরবর্তীতে এই সমস্যাগুলো পড়তে হয়। দেখা যায় এই রিটার্নটা সামনের বারও অন্য কারো কাছে যখন যাবে, তখন আমায় বকবে যে ওই, ওই সাহেব তো কিছু দেখায় নাই। এই ধরনের ২ পক্ষরই থাকে। শুধু যে একদম একচেটিয়াভাবে যারা কাজ করে তারা না, যারা সার্ভিস নেয় তারা। তো এরকম করেছে ফেস করতে হয়। আর আপনার যে প্রবলেম এটা এবার সলিউশন করে ফেলবে নাকি? ওইটা তো আর কিছু না করতে পারেন। কারণ এটা এত বিগ ইস্যু না। কারণ অ্যামাউন্ট গুলা আপনার ২ টা বিল্ডিং ছিল, ২ টা জমি ছিল দেখেন নাই। এইগুলো হচ্ছে বড়। ছোটখাটো ব্যাপার এগুলা ধরার মতো সময় নেই। তো ভাই এখন এটা জাস্ট খালি অ্যাসেটে এড করে দিব, তাই তো? হ্যাঁ, টেস্ট করে দেন। এটার কয় টাকা? জি, জি, হ্যাঁ। জি, ঠিক আছে। আমি আমি যেগুলো আপনাদেরকে বলি এগুলো সব বিরাট, বিরাট অ্যামাউন্টের টাকা। ৳২ ৳৩ গল্প না। ওকে। রাসেল ভাই, আমার একটা কোয়েশ্চেন আছে। হ্যাঁ, বলেন। ক্লাসের দিকে এখনো ফিরতেই পারলাম না। 10-20 সেকেন্ডে শেষ করে দিব। আচ্ছা ভাই, আমার একটা ক্লায়েন্ট আর কি, ওনার একটা ডিস্টার্ব হয়ে গেছে। মায়ের নামে জায়গায় চাচির নাম উঠে গেছে, আর বাবার নামে জায়গায় চাচার নাম উঠে গেছে। এখন এটা কি কারেকশন করা যাবে? কিসে উঠে গেছে? আর ওখানে ওর ফাদার নেম মাদার নেমটা ভুল করে ফেলছে। ও চাচাতো ভাই দিয়ে করেছে, তো হেতে বলে এদের মায়ের নাম বাবার নাম দিয়ে বসে আছে। এতে কোথায়? মানে ঠিক কই? কোথায়? মানে টেক্সটের রিটার্নের ফাইলে? হ্যাঁ, হ্যাঁ। এখন এটা এটা কি কি করা? জমা দিয়ে দিছে? না, গত বছর জমা দিয়েছে, এই বছর এখনো করা হয় নাই। এটা তো এবার আমি ঠিক করি করে নাই। দিবেন। আর এবার ঠিক করা যাবে? তো এবার ঠিক করবেন না? এটা কন্টিনিউ করবে? আপনি ঠিকঠাক করলে তো ঠিক হয়ে যাবে। এনআইডি তে যখন ইয়া করবেন, যখন হ্যাঁ। রেজিস্ট্রেশন করবেন তখন তো আপনার আচ্ছা, এটা তো রেজিস্ট্রেশন কতবার করে আপনার ফেলছে। করতে হবে না।
ঠিক আছে, আচ্ছা আগে গতবার যেটা বলেছিল এটা স্বাভাবিক হয়ে যাবে আমার মনে হয়। আচ্ছা ঠিক আছে ভাই, আর একটা কোয়েশ্চেন করি। ওই এটা হচ্ছে নেটওয়ার্ক কত বলতে পারতেছে না, কতবার কত দিছে এখন। যে লয়ার কে দিছে ওই লয়ার তো আর দিচ্ছে না, বলতেছে না। ওর কম্পিউটারে তো অবশ্যই আছে, এখন বলতেছে না, ম্যানুয়ালি করছে তো বলতেছে না। এখন কি করা যায় আসলে ওর এটা তো আমরা ওই যদি উনি নেটওয়ার্ক না বলতে পারে তাহলে আমরা জিনকে খবর দিয়ে তো বলতে পারবো না। একটা সলিউশন আছে, সার্কেলে অ্যাপ্লাই করে একটা সার্টিফাইড কপি নেওয়া যায়, সেটা একটা প্রসেস আছে। যদি মনে করেন এটার অ্যামাউন্ট বড় বা সিরিয়াস কিছু, তখন তো এই প্রসেস এখন যদি আমি আনুমানিক একটা নেটওয়ার্ক দিয়ে দিই প্রিভিয়াস ইয়ারের ধরেন 20-22 লাখ টাকা আনুমানিক তো অডিটে। অনেক কিছু দেওয়া যায়, কিন্তু এটা তো অ্যাকচুয়াল সিনারিও হলো না। আনুমানিক তো দিলে আর কেউ তো মানা করবে না ভাই, না এখন অডিটে করবে কিনা কোনো। আমি করতেই পারে। এক সপ্তাহ 2-3 দিন হচ্ছে ফাইলটা দিয়েছি, এখনো করি নাই। করি নাই কারণ কি সমস্যা হয় না কি সমস্যা হয়। ভাই আপনি সার্কেলে যান, সার্কেলে গেলে এটা সমাধান হয়ে যাবে, এটা এমন কিছু না। এটা অনেকেরই হয়, সার্কেলে গেলে এটা লোক আছে ওরা যদি সার্কেলে। আপনার সাথে আন্ডারস্ট্যান্ডিং ভালো থাকে ওনারা হেল্প করবে, আন্ডারস্ট্যান্ডিং ভালো না থাকলে টাকা দিয়ে সলভ করতে হবে, মানে অ্যাপ্লিকেশন করে নিতে হবে, দিতে বাধ্য, অ্যাপ্লিকেশন করতে হবে। আর ভালো থাকলে এমনিই দেখায় ফেলে, সেটা ভিন্ন ব্যাপার। ঠিক আছে, থ্যাংক ইউ ভাইয়া। সার্কেলে দিবে একটু, এখন সময় বিজি তো এর জন্য একটু ওরা একটু ঝামেলা করবে আর কি, যে দিতে চাপের নাই কারণ। আরেকটা ওই পারলে 1 থেকে 6 নম্বর শিডিউলের ইয়ারটা যদি পিডিএফ যদি থাকে একটু যদি গ্রুপে দেন ভালো হইতো আর কি। তাই ধৈর্য ধরেন, কারণ এখন হচ্ছে লার্নার পর্যায়ে স্টেপ বাই স্টেপ যান, কিন্তু প্রশ্ন চলে আসে একদম ইয়াতে, কি বলে এটা, মানে ধারাবাহিকতা থাকে না। 6 শিডিউল তো অবশ্যই থাকবে, 6 শিডিউলটা যখন ক্লাস হবে তখন। এখন যেটাতে আসি এটা দিয়ে হচ্ছে শুরু করি, সামনে প্রসিড হই। তাহলে এটার আমাদের পেজ নাম্বার 1 সম্পর্কে মোটামুটি আমাদের বেসিক ইনফরমেশন, এটা সম্বন্ধে তেমন বলার নাই। কিন্তু যখন আমরা ম্যানুয়াল রিটার্ন করি, এখন হচ্ছে আমাদের যারা ফরেনার আছে 65, যারা হচ্ছে বেশি প্রবীণ, তাদের বেশ কয়েকজন ক্যাটাগরির জন্য ম্যানুয়াল রিটার্নের অপশনটা রাখছে। যদিও সার্কেলে খুব ঝামেলা হয় ম্যানুয়াল রিটার্ন গুলো অ্যাকনোলেজমেন্ট নিতে, যেটা আমার এক্সপিরিয়েন্স থেকে। তো এটা আমি দেখতেছি, তো সেই হিসাবে যেহেতু আমাদের ভাই ওটা 3 নাম্বার শো করতেছে, 3 নাম্বারটা ব্লার করে দিতে পারেন নাই? এটা তো ভিডিওতে ছাড়বেন। 3 নাম্বার তো এখানে শো করতেছে। রিয়াল 3 নাম্বার না। যাই হোক, এখানে হচ্ছে কোনো রিয়াল কোনো ডাক 3 নাম্বারও না, ন্যাশনাল আইডিও না, কোনোটা না, সবগুলো হচ্ছে আর্টিফিশিয়াল। কাকতালীয় ভাবে যদি কারোর সাথে মিলে যায়, মিলার কথা না। সার্কেল টাকলে সবগুলো হচ্ছে কাকতালীয়। তারপর জাস্ট হচ্ছে এটা নিয়ে হচ্ছে আমাদের বলার উদ্দেশ্য হচ্ছে এখানে বেসিক ইনফরমেশন যেটাতে আমাদের গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে 10। যদি মনে করেন আপনারা যদি হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কোনো গিফট দেওয়া নেওয়া থাকে, সেক্ষেত্রে কিন্তু আমাদের এই জিনিসটা নাম প্লাস ট্যাক্স পেয়ারের টিন এগুলো হচ্ছে উল্লেখ করতে হয়। তো এটা একটা আগে অনেক বেশি সিরিয়াস ইস্যু ছিল, অনেকে তুলতো না। তো এখন হচ্ছে এটা একটা মাথায় রাখতে হবে, রিটার্ন হোক বা যেটাই হোক, এটা হচ্ছে আমাদেরকে একটা মানে এখানে হচ্ছে ডিটেলসটা হচ্ছে রাখতে হবে, 3 নাম্বারও দিতে হবে, তার নামটাও দিতে হবে যদি আমরা স্পেশালি কোনো ক্রেডিট মানে গিফটের আদান প্রদান ব্যাপার থাকে। তারপর এখানে অনেকে কিছু শেয়ার করতে চায় না, যে 12 নম্বরে আমরা যদি দেখি যে সে কোথায় কাজ করে বা কোথায় থেকে আর্নিংটা আসছে, সেটাও কিন্তু আমাদেরকে দিতে হবে। তাহলে এখানে পেজ নাম্বার 1 এর সহ্য বেসিক ইনফরমেশন, এখানে হচ্ছে 14টা ইনফরমেশন দিতে হয়। তারপর পেজ নাম্বার 2 থেকে হচ্ছে আমাদের মূলত আলোচনা শুরু। তো সেক্ষেত্রে আমরা যদি এখানে একটা জিনিস দেখি, সেক্ষেত্রে আমাদের যে আমরা যে হেড গুলো বলছিলাম, আমাদের মেজর সোর্স অফ ইনকামের হেড ছিল হচ্ছে 7টা। তো 7টার পর দেখা যায় মানে 7 নাম্বারের পরেও আমাদের আরো 3টা হেড আছে। তো দেখা যায় অনেকে বলে যে হেড সংখ্যা 10টা, কিন্তু আসলে ইনকাম ট্যাক্স অ্যাক্ট 2023 অনুসারে হচ্ছে হেডিং আছে 7টা, কিন্তু আমাদের আরো 3টা এক্সট্রা আমাদের জানতে হয়। তার মানে মূলত হচ্ছে আমাদের 10টা। তো 10টা হেডিং এর মধ্যে আমাদের শিডিউল আছে হচ্ছে 4টা। 4টাতে হচ্ছে আমরা 4টা শিডিউল পাই, যে আমরা ডিটেলসটা হচ্ছে শিডিউলে দিতে হবে আর
এই পেজে মানে 2 নাম্বার পেজ হচ্ছে ইনকামের একটা সামারি শো করবে। আর বাকি যে 4টার পরে আরো 3টা হেডিং যেটা মেইন হেডিং এর এই হেড গুলোতে হচ্ছে আমাদের কোনো ক্যালকুলেশন নাই, তার জন্য হচ্ছে আমার কোনো শিডিউল নাই। মানে ওইসব ক্যালকুলেশন হচ্ছে তুলনামূলক হচ্ছে সিম্পল। যেমন হচ্ছে ইনকাম ফ্রম ফিনান্সিয়াল অ্যাসেট, যা ব্যাংক ইন্টারেস্ট, ডিভিডেন্ড, সিকিউরিটিজ, এগুলো আমরা এক লাইনেই ডাটাগুলো দিতে পারি। তার জন্য আমাদের কোনো এক্সট্রা কোনো শিডিউল দেওয়া হয় না। তারপর 7 নম্বরে যদি আমরা যাই সেক্ষেত্রে আদার সোর্স অফ ইনকাম, এটাও সেম, টিডিএস থাকলে সেটা দিতে হয়, না থাকলে নেই, মানে একটা লাইনেই সলিউশন সম্ভব। তাই হচ্ছে আমাদের এটার জন্য কোনো শিডিউল হয় নাই। তারপর হচ্ছে শেয়ার অফ ইনকাম ফ্রম ফার্ম অর এওপি, যদি কোনো ফার্ম থেকে কোনো ইনকাম থাকে তাহলে সেটা হচ্ছে আমরা এখানে আমাদের শো করতে হবে। যদি আমরা মাইনর থেকে কোনো ইনকাম পাই অথবা স্পাউস, হাজবেন্ড ওয়াইফ যদি ট্যাক্স পেয়ার না হয় তার থেকে যদি কোনোভাবে পাওয়া যায় সেটাও কিন্তু মানে ইন্টারেস্টিং একটা মজার ব্যাপার। আজকে আমি আসার সময় দেখতেছি এক মহিলা বলতেছে তার হাজবেন্ড নাকি তার থেকে কম ইনকাম করে। তো হাজবেন্ড অনেক বেশি শিক্ষিত, সে তার থেকে হাজবেন্ড ওয়াইফ তার থেকে কম শিক্ষিত, সেই নাকি তার থেকে বেশি ইনকাম করে। এটা আরেকজন হয়তো বয়ফ্রেন্ড টাইপের বা ফ্রেন্ড টাইপের হবে, তাকে বলতেছে এটা দেখে নিয়ে খুব মায়া লাগে। তো এটা আমরা এখানে বলার উদ্দেশ্য হচ্ছে খুবই ইন্টারেস্টিং। না, এটা মাইনর মানে স্পার্কসের কথা বলে আমার মনে পড়ছে, তো আসলে যাই একটু ফান করে নিলাম। তো দেখা যায় এরকম যদি হয় যে ওয়াইফ বেশি ইনকাম করতেছে তাহলে হাজবেন্ড যদি কম ইনকাম করে, তাহলে যদি টিম একজনের থাকে তাহলে কিন্তু তারা এটা শেয়ার করে একজনের রিটার্নে দেখাতে পারবে, তখন কিন্তু ট্যাক্সেবল হয়ে যাবে। মানে দুইজন একসাথে হইলে এমনি কম করে হলে সেটা ট্যাক্সেবল হয়ে যাবে। তারপর হচ্ছে ট্যাক্সেবল ইনকাম ফ্রম অ্যাব্রোড, যদি বিদেশ থেকে আমরা কোনো ট্যাক্সেবল ইনকাম পাই, কারণ এটা নিয়ে প্রায় কোনো প্রশ্ন থাকে, সেটা হচ্ছে আমরা সরাসরি বলি যে একটা হচ্ছে রেমিটেন্স নিয়ে একটা কথা আছে, আর 6 শিডিউলে একটা লিস্ট আছে পার্ট 1 এর, সেখানে আইটি বেস কিছু কোম্পানির ইনকাম যারা হচ্ছে ফ্রিল্যান্সিং করে আদার্স কান্ট্রিতে, তাদের ইনকামকে শুধু এক্সাম্পটেড করা হয়েছে। এছাড়াও তো নানান ভাবে মানুষ বিদেশ থেকে ইনকাম করে, কেউ সার্ভিস দেয়, কেউ কনসালটেন্সি দেয়, কেউ বিভিন্ন ভাবে দেয়, এগুলো আসলে সব ট্যাক্সেবল ইনকাম। কিন্তু আমরা এই ক্যাটাগরিতে অনেক বেশি গুলায় ফেলি, কারণ ওই যেটা আমাদের অ্যাক্টের বাইরে যেটা সরাসরি ডিফাইন করা নাই, সেটা যদি আমরা কোনো এসআরও পাই আমাদের পক্ষে তখন সেটা আমরা নিতে পারি। তাছাড়া দেখা যায় অনেকটাই মানে যেটাতে ট্যাক্সেবল হবে ওইরকম করে আমাদের চিন্তা করতে হয়। তো এটা হচ্ছে 11টা পার্ট আছে। তারপর হচ্ছে আমরা ডিটেলসে যাব, আমি ইন্ট্রোডাকশনে যাচ্ছি। তারপর এখানে হচ্ছে গ্রস ট্যাক্স অন ট্যাক্সেবল ইনকাম, আমরা যত ধরনের ইনকাম করি সেটা একটা দিতে হয়, ট্যাক্স চলে আসে। ট্যাক্স রিবেট যদি থাকে, রিবেটটাও যেহেতু অনেক কিছু থাকে তাই এটার জন্য একটা শিডিউল বানানো হয়েছে, তাহলে 5টা শিডিউল অলরেডি আমরা পেয়ে গেছি। তারপর হচ্ছে রিবেট থেকে যদি আমরা নেট ট্যাক্স থেকে রিবেট বাদ দেই তাহলে যেটা থাকতেছে সেটা আমাদের পেয়েবল। এখানে আরো একটা জিনিস থাকে যে মিনিমাম ট্যাক্স। মিনিমাম ট্যাক্সটা এবারও ক্রাইটেরিয়া আছে, সামনের বছর ক্রাইটেরিয়া নাই। মানে লোকেশন বেসড ট্যাক্স যেটা আমরা বলি, যেমন নর্থ সিটি কর্পোরেশনে থাকতেছে বা অন্য কোথাও থাকতেছে, সেই ক্ষেত্রে দেখা যায় 5,000 টাকা, 3,000 টাকা, 4,000 টাকা একটা ব্যাপার, সামনের বছর সব 5,000 টাকাই হয়ে যাবে, আর নতুনদের জন্য একটা ছাড় থাকবে। তারপর হচ্ছে ট্যাক্স পেয়েবল, আমরা যেটা আমাদের বেশি, যেহেতু আমরা দুইটা ম্যাক্স এর ফর্মুলা এখানে ইউজ করা হয়েছে, যেটা নেট ট্যাক্স আফটার প্রফিট, তারপর মিনিমাম ট্যাক্স, এটা একটা আসছে যেটা হচ্ছে বেশি এটা। কারণ এইটা দেখে কিন্তু আরেকটা গল্প মনে পড়লো আমার, আমাকে একজন হচ্ছে স্ট্যাটিউটরি অডিটর একটা ইয়া দিচ্ছে, মানে উনি আটকা পড়ে গেছে ট্যাক্স এর ক্যালকুলেশন আমাকে দেখার জন্য, রিভিউ করার জন্য। তো আমাকে দিল, আমি সময় করে রিভিউ করতেছি। স্ট্যাটিউটরি খুব নাম করা বড় মাপের কোম্পানি, সম্ভবত আমি নাম শেয়ার করবো না। তো দেখা যায় এখন উনি যে অ্যাকাউন্টসটা তৈরি করলো স্ট্যাটিউটরি, যে আমি দেখতেছি ট্যাক্সে গিয়ে ট্যাক্স এক্সপেন্স যত অ্যাডভান্স ট্যাক্সই তত। তো আমি বললাম ভাই এটা কিভাবে সম্ভব, অ্যাডভান্স আর হচ্ছে এক্সপেন্স দুইটা কিভাবে সমান হয়, কারণ আপনি কিভাবে জানেন যে এত টাকা এক্সপেন্স হবে, যেটা আগে দিয়ে দিচ্ছেন একদম বরাবর সমান, এটা লজিক কি? উনি বললো ভাই এটাই তো আমি খুঁজে পাচ্ছি না। আমি কি খুঁজে পাচ্ছেন না, তাহলে নাম্বার 1 কাজটা করেন, অ্যাডভান্স যেটুকু দিছেন এটার একটা আগে লিস্ট বানান, তারপর আমাকে বলেন, বাকিটা আমি দেখবো। তো দেখা যায় মিনিমাম সাধারণত অ্যাডভান্স যে ট্যাক্স গুলো দেই আমরা, সেটা মিনিমাম ট্যাক্সের ক্যাটাগরিতে পড়ে, মানে যেটা না দিলেই নয়। তো স্বাভাবিকভাবে যখন আমরা ইয়ার এন্ডে ট্যাক্স ক্যালকুলেশন করতে যাব সেটা অবশ্যই বেশি হবে বা
আদার সেক্টর আসতে পারে, কিন্তু বরাবর কখনোই মিলবে না, মিলার সম্ভাবনা, যেহেতু কারণ ওনার আদার সোর্স অফ ইনকাম ছিল যেটার উপর কোম্পানির ট্যাক্স রেট 27.5%, কিন্তু উচ্ছে কাটতে বলে সর্বোচ্চ 20% বা 15% কাটতে পারে, তাহলে ওখানেও তো ডিস্টেন্স থাকা উচিত। তার মানে ওই হিসাবটা ওই রকম করে না করলে সলভ হবে না। তারপর এখানে আমরা চলে আসলাম নেট ওয়েলথ সারচার্জ যদি থাকে, যেহেতু আমরা আগেও জানছি সারচার্জ কিভাবে হয়, ট্যাক্সের উপরে হয়। আর এটা খেয়াল রাখতে হয়, সারচার্জ হচ্ছে আর রিবেটের পরবর্তীতে যে ট্যাক্সটা আছে ওইটার উপরে সাধারণত সারচার্জ হচ্ছে অ্যাপ্লিকেবল। এনভায়রনমেন্টাল সারচার্জও থাকতে পারে। তারপর ডিলে ইন্টারেস্ট, পেনাল্টি ও এনি আদার অ্যামাউন্ট। আরেকটা জিনিস এখানে বলে রাখি, সেটা হচ্ছে হাইকোর্ট অ্যাক্ট 2023 আলোকে কিন্তু ইন্টারেস্ট অথবা ফাইন অথবা এই ধরনের ক্যাটাগরি যাই কিছু থাকুক না কেন, সবগুলাই কিন্তু কর হিসাবে বিবেচিত। এটাও কিন্তু মাথায় রাখতে হবে, কারণ আমরা যখন সেপারেট করি ইন্টারেস্ট হতো, পেনাল্টি হতো, এটা ওইটা সবগুলা মিলিয়ে হচ্ছে কিন্তু এই ইন্টারেস্ট ট্যাক্স হিসাবে কাউন্ট হয় অ্যাক্ট অনুসারে। তারপর ইন্ট্রোডাকশন পর্যায়ের পর আমরা 3 নাম্বার গেলাম। এটা মূলত ট্যাক্স পেমেন্ট ডিটেইলসটা আমরা যদি দেখি, ট্যাক্স ডিডাক্টেড অর কালেক্টেড এর সোর্স, কোন কোন সোর্স থেকে আমরা ট্যাক্স কাটছি, এটা হচ্ছে আমাকে সর্বপ্রথম আমরা ক্যাটাগরিতে ভাগ করি। যখন আমরা কোম্পানি ট্যাক্সে যাব, কর্পোরেট ট্যাক্সে যখন আমরা ডকুমেন্ট প্রিপারেশনের যাব, তখন হচ্ছে আমরা দেখাবো যে এইগুলো হচ্ছে আমরা সবগুলো ক্যাটাগরি ধরে ধরে আমার কত টাকা এআইটি দেওয়া হয়েছে, কত টাকা টিডিএস কাটা হয়েছে, সবগুলা কিন্তু আমাকে একটা লিস্ট করে এখানে জাস্ট শুধু সামারিটা নিতে হবে। আর এখানে আমরা এক্সট্রা শিডিউল বা মানে এক্সট্রা শীট অ্যাড করে করে তখন হচ্ছে আমাদের মানে ডিটেলসটা ব্রেকডাউন নিতে হবে। এটার ব্রেকডাউন থাকবে হচ্ছে কোম্পানির কর্পোরেট ট্যাক্সে, কারণ ইন্ডিভিজুয়ালে এতটা নিচ্ছি না। তারপর হচ্ছে অ্যাডভান্স ট্যাক্স পেইড, দুইটা ক্যাটাগরি, যে আমরা হয়তো ডিডাক্ট করতে পারে সোর্সে, আরেকটা হচ্ছে অ্যাডভান্স। এই দুইটা ক্যাটাগরি আমাদের আলাদা আলাদা করে দেখাইতে হবে। সেটা কিন্তু সবগুলোকে আমি বলছি অ্যাটাচ প্রুফ, আমাদের কিন্তু শুধু দিলেই হবে না, এর সাথে কিন্তু আমাদের প্রুফ যেহেতু আমরা অনলাইনে দিতে হয় না, কিন্তু আমাদের সাথে রাখতে হবে, যেহেতু এটা একটা সেন্সিটিভ, কারণ আপনি উচ্ছে কর কাটছেন এটা বলতেছেন, তার মানে আপনি ওই পরিমাণ ট্যাক্স কম দিচ্ছেন, তার মানে এটা ডকুমেন্টেশন আপনার কাছে থাকা খুব ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে ট্যাক্স পেইড উইথ রিটার্ন, রিটার্নের সাথে যদি আমরা কোনো ট্যাক্স পে করি সেটা কিন্তু এখানে চলে আসতেছে। তারপর আমরা 24 নাম্বার হচ্ছে যত প্রকার ট্যাক্স দিছি অ্যাডজাস্ট করে, এটা হচ্ছে আমাদের এখানে চলে আসছে। তারপর হচ্ছে এক্সেস পেমেন্ট, আর এই 26 নাম্বারটা হচ্ছে খুব বেশি গুরুত্বপূর্ণ। তো 26 নাম্বারে কিন্তু ট্যাক্স এক্সাম্পটেড ট্যাক্স ফ্রি ইনকাম, এটা যখন আমরা ইয়াতে দেখি ই রিটার্নে দেখি, তখন কিন্তু এটা আমাকে শুরুতেই সিলেকশন করে নিতে হচ্ছে আমার কোনো ট্যাক্স এক্সাম্পটেড অথবা ট্যাক্স ফ্রি ইনকাম আছে কিনা। কালকেও আমি একটা কালকে একটা রিটার্ন করতেছিলাম, মানে 6 শিডিউলের পার্ট 1 এর অনেকগুলো জিনিস অ্যাপ্লিকেবল ছিল। তো সেটা আমি দেখলাম মোটামুটি ভালোই দিছে, যেখানে পার্ট মানে প্রতিটা 6 শিডিউলে পার্ট 1 যেগুলো এক্সাম্পটেড ইনকাম একটা মোটামুটি একটা লিস্ট দিছে। আবার এসআর এর মাধ্যমে যদি এক্সাম্পটেড থাকে সেটারও কিন্তু একটা লিস্ট দিছে। মানে ডে বাই ডে ই রিটার্নের ওয়েবসাইটটা মোটামুটি আপডেট হচ্ছে, এটাই ভালো লাগার ব্যাপার। তো তারপর হচ্ছে এইটা আমাদের তখনই সিলেকশন করতে হবে কারো কোনো রেমিটেন্স আছে অথবা মানে ট্যাক্স ফ্রি ইনকাম আছে, তাহলে আমাদের এখানে সিলেকশন করলে আমাদের এই ঘরটা আসবে। আর ম্যানুয়ালি দিতে গেলে আমাদের এখানে উল্লেখ করতে হবে। তো তারপর হচ্ছে লিস্ট অফ ডকুমেন্ট পানিশ উইথ দিস রিটার্ন, এটা আমরা ম্যানুয়ালি দেওয়ার সময় আমরা খুবই দরকার ছিল, যখন হচ্ছে আমরা এখানে প্রতিটা রিটার্নের যখন আমরা মানে সাবমিট করতাম কি কি ডকুমেন্ট আমরা অ্যাটাচ করছি, তখন হচ্ছে এটা দিলে আমাদের একটা ট্র্যাকিং থাকতো, যে পরবর্তীতে আমরা মানে ট্যাক্স অফিসে অডিটে হলো অ্যাসেসমেন্ট যাই হোক, সেক্ষেত্রে আমরা রেফার করতে পারতাম যে আমরা আসলে এই ডকুমেন্ট আপনাদেরকে দিছি। অনেক সময় বলা যায় ডকুমেন্ট মিসিং হয়, হারিয়ে যায় বা বিভিন্ন ইস্যু থাকে। তো তারপর হচ্ছে এখন আমরা শিডিউলে চলে আসতেছি। তো শিডিউলের সবচেয়ে সহজ পার্ট হচ্ছে শিডিউল 1, মানে এমপ্লয়মেন্টের। যদি আমরা কিছু সময় পারকুইজিট নিয়ে ঝামেলার মধ্যে পড়ি, তো পারকুইজিট ছাড়া বাকি অনেকগুলো জিনিস যেটা আমাদের এখানে আছে। প্রথমে যেহেতু আমরা দেখি যারা হচ্ছে সরকারি চাকরিজীবী তাদের কি কি জিনিস আছে। তো এখানে হচ্ছে প্রথমে মানে বেসিক স্যালারি, এরিয়ার স্যালারি, বকেয়া স্যালারি আসলে অনেক ক্ষেত্রে কম থাকে, বা যদি মনে করেন এরকম হয় যে আমরা
জুন পর্যন্ত যদি আমরা ব্যাংক স্টেটমেন্ট দেই তাহলে দেখা যায় অনেক সময় 11 মাসের স্যালারি আসে, 1 মাসের স্যালারি ব্যাংক স্টেটমেন্টে ঢুকে না। আবার দেখা যায় গত বছরে 1 বছর এই মানে এই পিরিয়ডে ঢুকে যায়, সেই হিসাবে 12টা হয়। তো এরকম কোনো ক্ষেত্রে যদি আমরা আগে উল্লেখ না থাকে, তাহলে আমরা যে বকেয়া থাকে যেটা আমরা এড করতে যাচ্ছি, তাহলে এখানে কি করতে হবে সেটা উল্লেখ করতে হবে। তারপর হচ্ছে স্পেশাল অ্যালাউন্স থাকলে, আর এইটা মানে সহজ জিনিস, আমি এগুলো নিয়ে বলতেছি না, যেগুলো ঝামেলা সেটা বলতেছি। 13 নাম্বার, ইন্টারেস্ট অ্যাক্রুড অন প্রভিডেন্ট ফান্ড। তো প্রভিডেন্ট ফান্ডের ক্ষেত্রে আমরা যেটা গত ক্লাসে আপনারা বলতেছিলেন, 2 ধরনের প্রভিডেন্ট ফান্ড আমরা জানি। একটা রিকগনাইজ প্রভিডেন্ট ফান্ড যারা হচ্ছে প্রাইভেট বা কর্পোরেট আছে তাদের জন্য, আরেকটা হচ্ছে জেনারেল প্রভিডেন্ট ফান্ড যারা সরকারি চাকরিজীবী তাদের জন্য হচ্ছে এই ফ্যাসিলিটিটা থাকে। তো এখানে আমাদের যখন ইনকাম হয়, ইন্টারেস্ট পাওয়া যায় প্রতি বছর, কারণ ইন্টারেস্ট আমরা ক্যাশ করি না। এটাও কিন্তু অ্যাক্রুয়াল বেসিস। অ্যাক্রুয়াল বেসিস কিছু জিনিস আমাদের রাখতে হয়, তার মধ্যে এটাও কিন্তু একটা। তারপর হচ্ছে অ্যাক্রুয়াল বেসিসের ইন্টারেস্টটা কিন্তু আমরা প্রতি বছর আপনারা যখন কাজ করতে যাবেন তখন হচ্ছে আপনারা অ্যাক্রুয়াল বেসিস মানে যখন আমরা রিকগনাইজ প্রভিডেন্ট ফান্ড অথবা জেনারেল প্রভিডেন্ট ফান্ড ওই স্টেটমেন্টে দেখবেন ওখানে ইন্টারেস্ট কত চার্জ, মানে এই বছর ইন্টারেস্ট কত হয়েছে এইটা যেমন উল্লেখ থাকে। তারপর হচ্ছে আবার দেখা যায় ক্লোজিং ব্যালেন্স কত আছে, জমা হয়েছে কত, সবগুলো থাকে। তো সেক্ষেত্রে আমাদের পোস্টিং গুলা কি রকম হবে, ইন্টারেস্ট যেটা অ্যাক্রু হয়েছে সেটা হচ্ছে এখানে চলে আসবে, মানে আমরা 13 নম্বরে দেখাবো ইন্টারেস্ট যেটা হয়েছে। আর যেটা হচ্ছে আমাদের ক্লোজিং ব্যালেন্স থাকে এটা আমাদের আইডি 10B তে চলে যাবে। আর এই বছর আমরা যেটা জমা দিছি প্রভিডেন্ট ফান্ডে সেটা এবং এমপ্লয়ি যতটুকু দিছে এই দুইটা নিয়ে হচ্ছে আমাদের ইনভেস্টমেন্ট রিবেট ক্যালকুলেশন করতে হবে, তাই হচ্ছে রিবেট ক্যালকুলেশন পার্টে যাবে। মানে 3টা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে। তারপর হচ্ছে নাম একটা কোশ্চেন ছিল। জি বলেন। আচ্ছা ভাইয়া, ওই যে ধরেন ইউনিভার্সাল পেনশনে যেটা আছে, হ্যাঁ, এখানে তো ধরেন আমার তো পার ইয়ার জমা হচ্ছে, এখানে একটা ইন্টারেস্ট একটা সেপারেট পার্ট হচ্ছে, এখন এটার ক্ষেত্রে কি করতে হবে ভাইয়া? এটা আপনি দেখাবেন, যদি আপনার স্টেটমেন্টটা ওইটা দেখায় তাহলে এই যে এখানে যেটা ইন্টারেস্ট অ্যাক্রুড যে প্রসেস আছে এরকম করে দেখাবেন। বাট ইন্টারেস্টটা ওইভাবে স্টেটমেন্টে স্পেসিফিক দেখাচ্ছে না, কিন্তু যখন আমি ব্যালেন্সটা দেখি ওইখানে ইন্টারেস্ট সেপারেট আর ইয়াটা আপনার সেপারেট আছে, কিন্তু স্টেটমেন্টে এটা আসতেছে না। স্টেটমেন্টে না আসলে তাহলে মানে ইন্টারেস্টটা কিভাবে বুঝতেছেন যে অ্যাড হচ্ছে? এখন আমি যখন ওই যে সাপোজ আমার অ্যাকাউন্টে ঢুকে আমি যখন ব্যালেন্সটা দেখি আমার প্রিন্সিপাল অ্যামাউন্টটা সেপারেট শো করে, ইন্টারেস্টটা সেপারেট শো করে যেটা প্রফিট। কিন্তু যখন আমি আমার স্টেটমেন্টটা অর্থ বছরে ডাউনলোড দেই ওইখানে খালি জমার অ্যামাউন্টটা শো করে, ওইখানে আবার ইন্টারেস্টটা শো করতেছে না। এটা তো যদিও আমি পেনশন ফান্ড আপনি করছেন আপনার জন্য, মানে সরকার যেটা হ্যাঁ 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 আমার জন্য করেছি। এটা আমি করি নাই প্লাস দেখি নাই, কারণ এটা তো প্রসেস ছিল যে ইন্টারেস্ট অ্যাড হওয়ার কথা ছিল না, শুরুর দিকে যেরকম করে প্রচারণা চালাইছিল যে কোথাও সরকার ইনভেস্ট করবে পরবর্তীতে কিছু একটা দিবে, কিন্তু এখন ইন্টারেস্টের ভিতরে নিয়ে আসছে। এরকম ছিল, এটা আমি প্রথম আমিও জানতাম এটা এট দা এন্ড অফ যখন ম্যাচিউর হবে তখন এটা দিবে, বাট এটাও আমি জানি। কিন্তু এখন আমি দেখতে পাচ্ছি আমি যখন আমার অ্যাকাউন্টে ঢুকি ওইখানে একটা ইন্টারেস্টের পোরশন একটা সেপারেট একটা অ্যামাউন্ট প্রফিট ওইখানে শো করতেছে, কিন্তু স্টেটমেন্ট প্রিন্ট দিলে এটা আসতেছে না। আচ্ছা এটা ইস্যু না, যদি আপনি শো মানে দেখাইতে চান তাহলে দেখাই ফেলবেন, যেহেতু ক্লোজিং ব্যালেন্স তো আপনি দেখাচ্ছেন প্রতি বছর, সেই হিসাবে 2 জায়গায় যাচ্ছে, দেখালে দেখাতে পারেন, কারণ এটা যেহেতু ট্যাক্স ফ্রি এটা ইস্যু নাই। মানে এই এই ইনকামটা ওই যে এক্সামটেড আমি দিয়ে দিব, তাই তো? এক্সামটেড ইনকাম আপনি ওইটা ইনকামটা এক্সামটেড তুলে আবার ক্লোজিং ব্যালেন্সে সবকিছুতে অ্যাড করে দেখাই দিচ্ছে। জি 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 ওকে ভাই। তারপর হচ্ছে লাম গ্র্যান্ট, এটা সরকারি চাকরিজীবী বা কর্পোরেট কিছু কিছু জায়গায় পায়, মানে এককালীন একটা বেনিফিট পায়, তো সেটাও যদি পাই এটাও কিন্তু ট্যাক্স এক্সামটেড ইনকাম। তারপর গ্র্যাচুইটি, এটা সরকারি চাকরিজীবীর জন্য, এইটাও কিন্তু ট্যাক্স এক্সামটেড ইনকাম। যদি পেনশন পাই সেটাও কিন্তু ট্যাক্স এক্সামটেড ইনকাম হিসাবে দেখাতে হবে। তো তারপর হচ্ছে আমরা চলে আসি প্রাইভেট, যারা প্রাইভেট আছে তারা দেখা যায় ওদের ক্ষেত্রে ক্যালকুলেশন পুরোটা চেঞ্জ হয়ে গেছে, তুমি যাই পাও না কেন সবগুলোকে যোগ করো, যোগ করে 1/3 অথবা 5 লাখ টাকা রিডিউস করো, বাকি টাকার উপর ট্যাক্স দাও। সেক্ষেত্রে ওনাদের কি ক্যালকুলেশনটা আসলো, বলো গ্র্যাচুইটি, অ্যানুইটি, পেনশন, সিমিলার বেনিফিট সব অ্যাড করে ফেলছে। সরকারি চাকরিজীবী যেটা ফ্রি ছিল কিন্তু ওনাদের জন্য আর ফ্রি নাই। পারকুইজিট যেটা আছে, তারপর হচ্ছে রিসিপিং দ্য লিও স্যালারি বাইরে যদি আমরা কিছু পাই
ট্রান্সপোর্ট ফ্যাসিলিটি তো আমরা অ্যাকোমোডেশন ট্রান্সপোর্ট এটা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে যারা অনেক এমপ্লয়ি যে ইয়াটা করে একসাথে ইউজ করে 10 জন 12 জন মাইক্রো অথবা ওদের কিন্তু এই ট্রান্সপোর্ট ফ্যাসিলিটি এটা আবার পারকুইজিটের আওতায় যাবে না। তারপর এমপ্লয়ার এটা আমাদের দেখতে হয় যে এমপ্লয়ার কন্ট্রিবিউশন টু রেকগনাইজ প্রভিডেন্ট ফান্ড এটা ট্রিটমেন্ট নিয়ে আমরা অলরেডি বলছি। সেটা যেটা হচ্ছে মানে এইটার হচ্ছে আমাদের যে স্যালারি যে পোর্শনটা মানে আমাদের থেকে যে স্যালারি এটা তো অলরেডি আমার স্যালারির মধ্যে আছেই। এক্সট্রা হিসাবে এমপ্লয়ি যেটা দিচ্ছে সেটা কিন্তু আবার আমাদের অ্যাড করে নিতে হচ্ছে। তাই রিবেটের ক্ষেত্রে কিন্তু আমরা দুইটা একসাথে অ্যাড করে রিবেটটা পাই। তারপরে এখানে আদার্স ইপিএনই এখানে বলা ফেস্টিভ্যাল ইনসেন্টিভ বোনাস যদি থাকে সেটাও কিন্তু আমাদের এখানে উল্লেখ করতে হবে। তারপর আমরা দেখতে পেলাম এখানে 1/3 মানে সবচেয়ে তো 38 লাখ টাকা স্যালারি পাইছে। আমরা এই হেড গুলোকে ফিল আপ করলাম। তো এখানে দেখা যায় 1/3 অথবা 5 লাখ টাকা বেশি। তার মানে হচ্ছে এই 5 লাখ টাকা যখন বাদ দেওয়া হচ্ছে তখন হচ্ছে আমাদের নেট ট্যাক্সেবল ইনকাম ফ্রম স্যালারি থেকে 33 লাখ টাকা চলে গেছে। এটা আমাদের পেজ 2 তে মানে প্রথমে আমরা এটা এখান থেকে চলে আসছে। তারপর যখন আমরা শিডিউল 4 শেষ হবে 1 শেষ হবে তখন হচ্ছে আমরা 2 এ এইটা হচ্ছে আমাদের রেন্ট। রেন্টের জন্য হচ্ছে লোকেশন, ডেসক্রিপশন এর ওনারশিপ প্রপোর্শন অফ দ্য প্রপার্টি মানে ল্যান্ড হচ্ছে আমাদের খুব ডিটেইলস জিনিসটা হচ্ছে আমাদের নিয়ে আসতে হবে যখন আমরা কোনো ল্যান্ড অ্যাড করি। তো এখানে আমাদের শর্ট করে যেটা আমাদের দেখাইতে হয় প্রথম হচ্ছে রেন্ট রিসিভ অর অ্যানুয়াল ভ্যালু এই দুইটা থেকে যেটা আমাদের বেশি। তো আমাদের স্বাভাবিকভাবে হচ্ছে আমরা যেটা রিসিভ করি এটাই প্র্যাকটিস করি মানে এটাই দেখাই। অ্যানুয়াল ভ্যালু যদিও বেশি হয় কারণ আমরা ওইটাকে ফলো করি না। তারপর হচ্ছে অ্যাডভান্স রেন্ট রিসিভ যদি আমরা অ্যাডভান্স রেন্ট রিসিভ করি যেটাকে অ্যাডজাস্ট করতে হবে তাহলেও কিন্তু আমাদের এই জিনিসটা এখানে নিয়ে আসতে হয়। তো দেখা যায় তারপর হচ্ছে বেল অফ এনি বেনিফিট। জি বলেন। স্যার অ্যানুয়াল ভ্যালুটা কি স্যার এটা কি স্যার আমার এই রেট মানে আমার এটা একটু এক্সপ্লেন করবেন কাইন্ডলি। এটা হচ্ছে এরকম হয় যে ধরেন বাড়িওয়ালারা যেটা করে যে ভাড়া ধরেন ও পাচ্ছে 5 টাকা ও বলতেছে ভাড়া পাচ্ছি হচ্ছে 3 টাকা ও মনে করেন 3 টাকা দিয়ে রিটার্ন দিল। তো এই জন্য আইনে হচ্ছে একটা ব্যাপার রাখছে সেটা হচ্ছে পাশাপাশি অন্যান্য জায়গার ভাড়া অথবা উনারা ওই এরিয়ার জায়গার ভাড়া কতটুকু হয় সেটাকে হচ্ছে অ্যাসেসমেন্ট করে নিতে পারবে। তো স্বাভাবিকভাবে আপনি যদি 5 টাকারটা 3 টাকা দেখান তাহলে যখন ট্যাক্স অথরিটিটাকে অ্যাসেস করবে তখন স্বাভাবিক 5 টাকাটাকে 7 টাকাও ধরতে পারে। তো এটাই মূলত বলা হচ্ছে অ্যানুয়াল ভ্যালু মানে ওই জায়গার ওই বাসার বার্ষিক ভ্যালুটা কত এই অনুসারে হচ্ছে এটা কি স্যার ট্যাক্স অথরিটি যাচাই বাছাই করে ওনারা এটা বসায় দিবে ব্যাপারটা কেমন হ্যাঁ, স্যার? আপনি তো দিচ্ছেন লোয়ারটা মানে আপনি জি যেটা জি জি বলছেন তো স্বাভাবিকভাবে এটা ট্যাক্স অথরিটি এই জায়গাটা খালি রাখছে যে আপনি তো আপনারটা এই যে প্রথম অংশ আপনাকে দিচ্ছে রেন্ট রিসিভ করছেন ঠিক আছে উনি যখন ধরবে উনি বলবেন না এটার ভাড়া 5 ও টাকা আচ্ছা 3 টাকা না এটা 6 টাকা। আচ্ছা এবার আচ্ছা ঠিক আছে এবার আপনার ধন্যবাদ। প্রমাণ করতে হবে যে আসলে 3 টাকা কিনা। ঠিক আছে স্যার ধন্যবাদ। ওকে তারপর হচ্ছে অ্যাডজাস্টেড অ্যাডভান্স রেন্ট যদি আমরা অ্যাডভান্স কিরকম নেই সাধারণত দুইটা ক্যাটাগরিতে নেই একটা হচ্ছে বলি সিকিউরিটি মানি যেটা আমরা বলি যে 5 বছর 10 বছরের জন্য সেটা। আবার একটা হচ্ছে যে আমরা বলি প্রতি মাসে একটা অ্যাডভান্স শুরুতে দিয়ে দিই যে প্রতি মাসের সাথে 20% 5% অ্যাড করা হবে। তো মানে ডিডাক্ট করে মানে অ্যাডজাস্ট করা হবে। তো সেটা হলো যেহেতু আমার ভাড়া আবার কিন্তু এখানে এই জিনিসটা খেয়াল রাখতে হয় যে আমার যত টাকা হচ্ছে ভাড়া আছে এর ভিতর মনে করেন ভাড়া হচ্ছে 40,000 টাকা। 40,000 টাকা যদি ভাড়া হয় তো সেই ক্ষেত্রে মনে করেন ক্রাইটেরিয়া এরকম যে পূর্ববর্তী বছরের অ্যাডভান্স থেকে অ্যাডজাস্ট করা হবে 10,000 টাকা। এখন এই ভাড়া কিন্তু আপনার টোটাল 40,000ই থাকবে আপনার শুধু অ্যাডভান্সটা কমবে। যখন আপনি অ্যাডভান্সটা নিচ্ছেন তখন কিন্তু আপনার লায়াবিলিটি বাড়ছে। আইটি 10B তে আপনার লায়াবিলিটি বাড়ছে। পরে যখন অ্যাডভান্সটাকে অ্যাডজাস্ট করতেছেন আপনার লায়াবিলিটি কমছে কিন্তু ভাড়ার পরিমাণ কিন্তু সেমই থাকবে। আবার এরকম না যে 40,000 টাকা তার সাথে আবার 10,000 এড হয়ে 50,000 টাকা এটা না। তারপর হচ্ছে ভ্যাকেন্সি অ্যালাউন্স যদি কোনো ভ্যাকেন্সি থাকে তাহলে সেটা কি করতে হবে এখানে একটা অ্যালাউন্স নেওয়ার সুযোগ আছে।
তো এই সবগুলো জিনিস যোগ বিয়োগ করলে দেখা যায় আমরা একটা নেট যে বাহারি ভাড়া মানে ইনকাম এটা পাইছি। তো এরপর হচ্ছে আমাকে অ্যালাউয়েবল ডিডাকশন, আমি যে খরচগুলো ডিডাক্ট করব। হ্যাঁ বলেন। ভ্যাকেন্সি অ্যালাউন্সটা বুঝেন না, কিসের ভ্যাকেন্সি ভাই? হ্যাঁ, অন্য কেউ বুঝলে একটু বলেন। এটা হলো ভাড়া খালি স্যার। বাড়ি এটা ভাড়া হচ্ছে দিলে যে সবসময় ফিল আপ নাও থাকতে পারে, কোনো মাসে যদি খালি থাকে সেই ক্ষেত্রে ওই খালি থাকার জন্য ওইটার যে আমি তখন তো আয় হয় নাই, ওই আয়টা হয় নাই যে এর সাপেক্ষে আমার ওই ভ্যাকেন্সি অ্যালাউন্স হিসেবে ওইটা বিবেচনা করা হচ্ছে। এবং কি ওই ভ্যাকেন্সি অ্যালাউন্স গ্রহণ করার জন্য নির্দিষ্ট কিছু শর্ত আছে। সেই ক্ষেত্রে মাসে যে মাসে খালি থাকবে ওই মাসের শেষে ইয়াকে জানাইতে হবে, কর কমিশনারকে, উপকর কমিশনারকে, এবং কি সাথে আপনার বিদ্যুৎ বিলের কপি দিতে হবে। ইয়েস, নজরুল ভাই ভালো ব্যাখ্যা দিছে। জয়াল ভাই বুঝছেন? বুঝছি। এখন এত 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 কিছু ঝামেলা কি সবাই নিবে? ওখানে যেটা ভ্যাকেন্সি রয়েছে ওটার জন্য কমিশনারকে জানাতে হবে, আবার বিদ্যুৎ বিল দিতে হবে। এই ঝামেলাগুলো কি সবাই নেয়? আমরা হচ্ছে জয়াল ভাই আইন অনুসারে কথা বলতেছি, মানে প্র্যাকটিস এক জিনিস আর আইনে আছে কি সেটা সেটা কতটুকু চ্যালেঞ্জ আছে সেটা হচ্ছে ভিন্ন ব্যাপার। কারণ দেখাবে কি দেখাবে না এটা হচ্ছে একান্ত ব্যক্তিগত, কিন্তু অনেক সময় সেটা অ্যাকচুয়ালি যদি খালি থাকে সেটা প্রুভ করতে পারে, সে দেখাবে না কেন? সেটা অবশ্যই দেখাইবে। তো সেটা হচ্ছে সিচুয়েশনাল। কিন্তু আমাদের তো আইনে যেটা আছে যেটা নজরুল ভাই বলল, এরকম করে আমাদের মাথায় রেখে কাজ করতে হবে। যদি আমাদের কাছে সিচুয়েশন পড়ে তখন আমাদের তো এটা করতেই হবে। তারপর হচ্ছে অ্যালাউয়েবল ডিডাকশনের ক্ষেত্রে নাম্বার 1 হচ্ছে রিপেয়ার এন্ড কালেকশন। মানে রিপেয়ার চার্জটা এটা 25% যদি আমরা ছোটখাটো মানুষ যারা আমরা যারা বসবাস করি তাদের জন্য, আর কমার্শিয়াল দিলে 30% হয়। তারপর হচ্ছে মিউনিসিপাল বা লোকাল ট্যাক্স, রেন্ট রেভিনিউ, ইন্টারেস্ট পেইড অন লোন, মর্টগেজ ও ক্যাপিটাল চার্জের ক্ষেত্রে ইন্স্যুরেন্স প্রিমিয়াম থাকে তাক। এছাড়াও যদি আমার কাছে প্রুফ থাকে কোনো চার্জের মানে খরচের, সেটাও কিন্তু আমরা দাবি করতে পারবো, মানে ক্লেম করতে পারবো। কারণ আমার কাছে যদি ডকুমেন্টেশন থাকে সেক্ষেত্রে কিন্তু আমি ক্লেমে জিতে যাব। টোটাল অ্যাডমিসিবল কত টাকা ডিডাকশন আছে এটা বাদ দিলে আমার যে রাসেল ভাই, হ্যাঁ ভাইয়া আমি বলছি আদার্স ইফ এনি, এগুলো তো সম্ভবত আপনার হচ্ছে গভর্নমেন্টের কোনো ফি বা এগুলা বোঝায়, ঠিক না? এগুলা তো না না রিপেয়ার আপনার মেইনটেনেন্স এর যেগুলো আছে এগুলা তো, যেগুলা ক্রাইটেরিয়া আছে এগুলা বাদে বোধহয় না? হ্যাঁ, মেইনটেন্যান্স এর ক্রাইটেরিয়া আপনি যখন ডিটেইলস দেখবেন একটা মেইনটেন্যান্স এর বেশ কয়েকটা জিনিস আছে, যেমন এর মধ্যে বাসার যে দারোয়ান থাকবে এটাও রিপেয়ার মেইনটেন্যান্স এ পড়ে যাচ্ছে। হুম তো হুম তাকে দেখাতে পারবেন না। মানে আপনি যখন ফুললি লিস্টটা দেখবেন এর বাইরেও যদি মনে করেন কোনো খরচ রিজনেবল আছে এবং প্রুভ করা যাবে তখন এটা দেখাতে পারেন। কারণ আমরা তো যারা বিজনেস এর কাজ করি আমরা তো জানি যে খরচ যদি আমরা প্রপার সোর্স মেইনটেইন করে হয় সেটা তো আমি খরচ হিসাবে চার্জ করতে পারবো। তো এখানেও কিন্তু সেটা করতে পারবে। এখানে আমি একটা আইনে দেখছি এই ধরনের খরচ দেখাইতে গেলে, আইনে মানে আমি একটা বইতে পড়ছি, এই ধরনের আইন যদি দেখাই, যদি এগুলো মিউনিসিপ্যাল ট্যাক্স বা গভর্নমেন্টের কোনো যদি ট্যাক্স যদি না হয়, হ্যাঁ, খরচ যদি না হয়, তাহলে এই 25% এইটার সাথে এইটা ভ্যালু আবার চেক করে, চেক করার পর যেটা বেশি হয় মানে যেটা কম হয় সেইটা অ্যাড করে, কিন্তু হ্যাঁ, 25% তখন আবার দেখা যায় যে আপনার এটা হয় না, মানে ওরা অ্যালাউ করে না। কারণ আপনি শুধু এটা রাখছে একটা অপশন। আপনি দেখেন এই 25% যাওয়ার পর যদি আপনি এইগুলো বাদ দিতে পারেন, এখানে আরো কত 4 টা আছে। হুম হুম। তারপর আর কি থাকে? আমার এটা বলবেন? না মানে আমি আর কি বললাম কি আর কি, এই যে আদার্স যেটা বলছেন এর জন্য বলতেছি আর কি, যে না এখন মানে প্রতিটা জিনিসেরই এটা আমি সিচুয়েশন ফেস করলে যে কোনো অ্যাবনরমাল কোনো কিছু থাকে সেটা আমার চার্জ করা উচিত। সেটা করতে পারবো আমার ডকুমেন্টেশন থাকলে। পারবো না তো এখানে তো আমার জন্য অপশন রাখছে। তাহলে তো ওরা এই অ্যাপটা রাখতো না। এখানে বলছে ইফ এনি। হুম হুম। স্বাভাবিকভাবে ট্যাক্স অফিস তো আমার সাথে বার্গেনিং করবে হায়ার ট্যাক্স নেওয়ার জন্য। আর হ্যাঁ আমরা এটাই আমাদের আর কি। যতটুকু এটা সিম্পল। এটা দুইজন এক জায়গায় এসে দাঁড়াবে, সরকার বেনিফিটেড হবে এটাই। তখন জনগণের খাবে তখন দেখা এটাই যাবে সে অ্যালাউবেল করছে 30,000, 2,37,000 টাকা সে ডিজালও করে দিছে। করতে পারে। এইটা হইতে পারে। এর জন্য অনেক সময় দেখা যায় কি আদার যে এক্সপেন্স আছে দেখাই না। দেখা আপনি তো ওই যে 25% এটাই বেশি হয়ে যাচ্ছে। কারণ হ্যাঁ এটা তো হ্যাঁ। আপনি অ্যাকচুয়ালি
আমি বাড়ি ভাড়া বাসায় ভাড়া থাকি, আমরা তো জানি খরচ কোথায়। আর ও কি করতেছে বিল্ডিং এর জন্য? খরচটা কিছুই তো ওই না। যে একটু রং টং যদি করে তখন একটু বেশি হয় আর কি। রং তো মনে করেন এক ভাড়াটিয়া গেলে আরেক ভাড়াটিয়া আসলে এমনও 10 বছর রং করা নাই। এইটাই আর কি। আর সিম্পল আচ্ছা যখন ভাই, আপনার জিনিসপত্র থাকবে তখন তো রং করাটা একটু কঠিন হয়ে যায় আপনার জিনিসপত্র, এই কারণে একবারই তো করে। হ্যাঁ বলেন ভাই। ভাইয়া এখন তো ওইটা ধরেন সাপোজ এটা ওনার রিটার্নটা সাবমিট করে দিল, এখন ডিসঅ্যালাউ করলো, তারপরে তারপরে মানে ডিসঅ্যালাউ করার পরে সিস্টেমটা কি, মানে যদি এটা একটু জানতে চাচ্ছি ভাই, একটু বলবেন কি? ডিসঅ্যালাউ করলে আমি সবসময় বলি আপনি যে কাজটা করেন এটা হচ্ছে ডকুমেন্ট থাকতে হবে, বৃত্তি থাকতে হবে। এখন মনে করেন যে 35% এটাও বলছে, এটা হিসাব রাখুক বা না রাখুক ও আমাকে এটা দিচ্ছে, তো ওইটা সে ডিসঅ্যালাউ করার কোনো সুযোগ নাই। এখানে যেগুলো আছে মিউনিসিপাল লোকাল ট্যাক্স, আপনার কাছে ডকুমেন্ট আছে, রেন্ট ট্যাক্স দিলে ডকুমেন্ট আছে, এগুলো তো ডিসঅ্যালাউ করার সুযোগ নাই। ইন্টারেস্ট পেড যদি করে থাকেন কোনো ব্যাংক চ্যানেল থেকে, এটারও স্টেটমেন্ট আছে। তাহলে সে যদি করেও আপনি তো ডকুমেন্টেশন, সে এটা বলবে যে এই জিনিসগুলো হচ্ছে যাচাই করার প্রয়োজন। তাই তখন আপনাকে একটা শিডিউল দিল যে আপনি আসেন, যেটাকে আমরা হিয়ারিং বলি, যে এই তারিখে বসেন, তো আপনি সবগুলো ডকুমেন্ট নিয়ে গেলেন যে আমি যা যা দেখাইছি সবগুলা ডকুমেন্টেশন আমার কাছে আছে, বাস শেষ। হিয়ারিং এ যা যা দরকার একটা লিস্ট ধরায় দেয়, ওই লিস্ট অনুযায়ী সবকিছু নিয়ে যেতে হয়। হ্যাঁ, ওটা আপনি মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং, কিন্তু আপনার ডকুমেন্টেশন যে কি, মানে ডকুমেন্টেশন থাকলে আপনি হারবেন না বা কথা বলার জায়গা থাকবে। এখন মনে করেন আপনি ইন্টারেস্ট দেখাই ফেলছে কিন্তু আসলে আপনার ইন্টারেস্ট নাই, তো সেই জায়গায় আপনি কি বলবেন? ওখানে তো আর কথা ডিউটি ফ্রড হইলে পরে সমস্যা আর কি। ওখানে তো আর কিছু বলতে পারবেন না। আপনার বলে আমার ডকুমেন্ট আছে, ও সর্বোচ্চ কি করবে? আমি রিটার্ন দিয়েছি একটা, এটা দিতে হবে, ঠিক আছে এটা নেন, ওইটা লাগবে, হ্যাঁ দিলাম, আরো এটা লাগবে, হ্যাঁ দিলাম, আজকে সাইন আমরা 3 দিন পরে হবে, হ্যাঁ 3 দিন পরে দেন। তো আমারে আটকাবে কিভাবে? কারণ আমার কাছে সব ব্যাকআপ আছে। তো এরকম হইলে আপনি উইন। আর যদি মনে করেন না থাকে তাহলে তো আর কিছু করার নাই। তো তখন ট্যাক্স আপনি চুপ, দিতে হবে, ট্যাক্স দিতেই হ্যাঁ হবে। তখন ট্যাক্স তো দিবেনই, ট্যাক্স তো পরের ব্যাপার। আপনি চুপ মাইরা যে মানে লড়বেন কি দিয়ে? আপনি এই যে ক্লায়েন্টের রিপ্রেজেন্টেটিভ, আপনার একটা প্রপার গ্রাউন্ড থাকতে হবে না? তো তখন আসলে মুখে চাপা দিয়ে তো লড়া যাবে না। কারণ এটা তো বার্গেনিং মানে ডকুমেন্টেশন এর ব্যাপার। আচ্ছা, এই কারণে হচ্ছে আমি যেটা বলি যে সবসময় হচ্ছে আপনারা কি করবেন না, মানে ডকুমেন্টেশন দিয়ে কাজগুলা করা হচ্ছে বেটার। কারণ সবচেয়ে যেটা প্রবলেমের ব্যাপার হয় সেটা হচ্ছে আন্তাজে দিয়ে দিছে। আমি বিজনেস ইনকামটাতে হেডিং এ গেলে দেখাবো। মনে করেন একটা আ আচ্ছা এটা পরের হেডিং এ গেলেই তখন দেখাবো। মানে শুরু এটা শেষ করে ফেলি। তাহলে ১০ নাম্বার হচ্ছে ট্যাক্স পেয়ার শেয়ার। মানে যদি এই যে ভাড়াগুলো আমরা পাইলাম ৫,৮৭,৫০০, এখন যদি এরকম হয় এখানে ৩ জন অংশীদার আছে, সেই হিসাবে আমরা এখানে উল্লেখ করে দিতে হবে যে আমি 1/3 নিতে পারবো। অথবা আরো যদি বেশি ক্রাইটেরিয়া থাকে, আর যদি আমার কোনো অংশীদার না থাকে তাহলে তো আমরা এটা পুরো টাকাটা পেয়ে গেলাম। তারপর হচ্ছে এগ্রিকালচার, মানে এটা সেলস টার্নওভার রিসিভ। আমার মতে মানে আমরা অনেকেই এটা বলি যে এখানে গ্রস প্রফিট দেওয়ার আগে একটা সিওজিএস একটা অপশন দেওয়া খুব দরকার, মানে এটা মডিফাই খুবই দরকার। তাহলে একটা ক্যালকুলেশন, মানে এটা থেকে আমরা সেলস থেকে যে আমরা সিওজিএস এর পরিমাণটা বসাই তাহলে গ্রস প্রফিটটা অটো ক্যালকুলেশন হইলে ওইটা আমাদের চোখে পড়তো, এনবিআর এর জন্য সুবিধা হইতো যে আসলে কি হচ্ছে। তো আমরা এখানে সেলস বা টার্নওভার রিসিভ যত ৬ লাখ টাকা আমরা দেখালাম। দেখানোর পর গ্রস প্রফিট এর পার্সেন্টেজ যেটা আছে, মানে গ্রস প্রফিট আমরা ধরি। এখন বলা হয়ে থাকে যে যেহেতু আমরা এটা এগ্রিকালচারের কথা বলতেছি, তো আমরা যখন কোনো ফসল যেমন ধরেন ধানই বিক্রি করলাম, তো আমরা স্বাভাবিকভাবে একটা অ্যামাউন্ট পাইলাম। আর এইসব লেনদেন সাধারণত ক্যাশেই হয়। আর যারা আপনার এগ্রিকালচারের সাথে রিলেটেড, আমি রিলেটেডই বলা যায়। মানে আমি সবচেয়ে বেশি ভালোবাসা পছন্দের জিনিস হচ্ছে এগ্রিকালচার। তো দেখা যায় ওখানে যখন আমরা ধান হয় জমিতে অনেক ১০০, ২০০, ৩০০ মণ, যখন বাবার মনে হয় যে এইটুকু খাবার মানে ধান আমার জন্য লাগবে, আমার পরিবারের জন্য, আর বাকিটা আমার লাগবে না। তখন দেখা যায় আমরা কারো কাছে সেল করি। তো তারা দেখা যায় এসে একদম পুরা আমরা এটা মটকা বা জাবার বা এরকম কিছু বলি। ওখানে ধানগুলো থাকে মেপে নিয়ে চলে যায়। তো সেক্ষেত্রে কিন্তু এখানে সব ক্যাশ ট্রান্সেকশন হয়। মানে ওখানে ব্যাংকে ডিপোজিট এরকম নাই। তাই এক্ষেত্রে যেটা ফ্লেক্সিবল হয়, আমরা
শুরুতে যদি আমরা গ্রস ইনকামটা দেখাই এটা, তারপর আমি কি করলাম 60% খরচ হিসাবে চার্জ করে 40% আমি প্রফিট হিসাবে দেখাই দিলাম। তারপর এটা থেকে যদি আমার সাধারণত এই খরচগুলা হয় না বা অনেক ক্ষেত্রে যারা বৃহৎ আকৃতিতে করে মানে কৃষক পর্যায় থেকে একটু ডিফারেন্ট, তো তাদের ক্ষেত্রে দেখা যায় এই ধরনের কিছু এক্সপেন্স হয়। সেলিং এক্সপেন্স থাকতে পারে, ইন্স্যুরেন্স, লোন, মানে অ্যাজ ইউজুয়াল যে খরচগুলো প্রুভ করা সম্ভব এদেরকে। তার মানে ব্যাপারটা কি হইলো, আমার প্রথমে সেলস থেকে এই 60% চলে গেছে, আমার গ্রস প্রফিট হচ্ছে 40%। এর থেকেও যদি আমার আরো কোনো খরচ 20% মতো বাদ দেই, তাহলে মাত্র দেখা যায় 20% আমরা প্রফিট দেখাচ্ছি বা নেট প্রফিট, তার থেকে কম হয় সেটা হয়। তো স্বাভাবিক এরকম করেছে আমরা নেট প্রফিটটা বের হয়ে যায়। এটা কি ভাই অ্যাকাউন্টস করতে হবে? এটা অ্যাকাউন্টস করতে হবে না? অ্যাকাউন্টস করার তো সিস্টেম এটা নাকি ভাই? আমি আপনাকে এটাই বললাম, বা আমি আমার বাবার উদাহরণ দিয়ে বললাম যে এটা অ্যাকাউন্টস কখন করবেন, যখন আপনার বৃহৎ আকৃতিতে হয়। ধরেন আপনি 20 বিঘা জমি নিচ্ছেন, আপনি কৃষি কাজ করতেছেন, চাষবাস করতেছেন, তো তখন তো আপনার এমনি একটা হিসাব মেনটেন করতে হবে, কিন্তু আপনার হিসাব মেনটেন করা থেকে এই বেনিফিটটা মানে ইফেক্টিভ আমার কাছে মনে হয়। আপনি এই জিনিসটা ট্যাগিং করলেন জেনারেল এক্সপেন্স, যদি আপনি কাউকে নিয়োগ দেন, স্যালারি ট্যালারি যা আছে, আর যেটা ইন্টারেস্ট ব্যাংকের থেকে লোন নিলে, ইন্স্যুরেন্স দিলে, এইগুলো তো ডকুমেন্টেশন আছে। তো এইগুলো জাস্ট যদি আপনার কাছে মনে হয় যে না আমার যেটা 60% দিছে তার থেকে বেশি খরচ আমার হয়ে গেছে, তাহলে সেটা ডকুমেন্টেশন দিতে পারলে তো হয়ে গেল। সিওজিএস আপনি করলেন, আপনার যদি অ্যাকচুয়াল ডাটা থাকে তো বললেন যে আমাকে যে সিওজিএস চলে আসতেছে, এখানে তো আমি একটা অ্যাজিউম করে বললাম ধরেন প্রফিট হচ্ছে 20%, আপনি বললেন না আমার প্রফিট হচ্ছে 5%, তাহলে আপনার ডকুমেন্টেশন লাগতেছে, সিওজিএস ক্যালকুলেশন প্রসেস লাগছে, তখন তো অ্যাকাউন্টস মেনটেন করলে ভালো। কিন্তু বড় যারা আমি ওইরকম দেখি না এই লাইনে যারা ফ্রন্টে কাজ করে তারা ডকুমেন্টেশন মেনটেন করতে। আচ্ছা ভাই, ধরেন মুরগির খামার, হাঁস অথবা গরুর খামার, এগুলো তো সেম ওয়েতে হবে আর কি, না এটার মতো 40% 60%? রাখতে হবে, হ্যাঁ হিসাব রাখতে হবে। গরুর খামার হিসাব রাখে না, গরুর কি 1 টাকা 2 টাকার জিনিস? তো এই ক্রাইটেরিয়াতে এগুলো কাউন্ট হবে না? না আচ্ছা ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। লাইফ জাস্ট হচ্ছে ফসল যারা মানে যারা কিন্তু আপনার পোল্ট্রিও যারা বৃহৎ আকৃতিতে করে তারা তো পুরো হিসাব মেনটেন করে। একমাত্র রাবার বাগান আর চা বাগান ডাইরেক্ট 40% আর 60% ই করে, আর বাকিগুলা যদি ই করতে হয় তাহলে গরুর খামার টামার এগুলো তো আপনার হিসাব রাখতে হবে যদি আপনি বিজনেস পারপাস যদি করেন। হ্যাঁ, আর এমনি কৃষকরা যেটা করে এটা তো আর হিসাবে ধরবে না, ওটা তো হ্যাঁ মানে এখানে হচ্ছে ফ্লেক্সিবল, এখানে ছাড় দেওয়ার সর্বোচ্চ মানসিকতা, কারণ এটা আমাদের খাবারের সাথে জড়িত। হুম হুম। আচ্ছা ভাই, এই ধরনের কোনো সুযোগ দেওয়া হয় নাই? ওই যে পোল্ট্রি ফার্ম অথবা গরুর খামার টামার এগুলো, এই ধরনের কোনো সুযোগ দেওয়া হয় নাই? সুযোগ গত এসআর একটা ছিল, মানে ইনকামের প্রথম 10 লাখ টাকা অব্যাহতি ছিল, তারপরে পরবর্তীতে আলাদা স্ল্যাবে ট্যাক্স ক্যালকুলেশন দিছে, মানে সুযোগ দিছে। বললাম না কৃষিতে সুযোগ আছে, অনেক সুযোগ, যারা বৃহৎ আকৃতিতে কিছু করবে। কারণ নেট প্রফিট যত হয়েছে তার থেকে 10 লাখ টাকা অব্যাহতি, তারপর 5%, 10% এরকম স্ল্যাব, মানে রিডিউস স্ল্যাব রেটে দিচ্ছে, তো সেই হিসাবে তারা বেনিফিট পাবে। কারণ এটা আমাদের খাবার কৃষিতে কি 5 লাখ টাকা না, যে 5 লাখ টাকা পর্যন্ত বৃহৎ আকৃতি, যে হাঁস মুরগি পালন অথবা মৎস্য, মানে ব্যবসার প্রফিট যেগুলো ওইগুলোতে। আচ্ছা ওকে, আমরা আবার ভাই আপনি জিজ্ঞেস করলাম আর কি, এগুলো এমনি যারা করে এগুলো ট্যাক্স তো দিবে, দূর কথা, কিছুই তো দেয় না, এগুলো শুধু খাইতে থাকে। না না, যারা ব্যবসা করে হাঁস মুরগি বা ইসের যদি ব্যবসা পোল্ট্রি ফার্ম করে তারা তো অবশ্যই ট্যাক্সের আওতায় থাকে, একবার রুরাল এরিয়া থাকলে আপনার থাকে না। কিন্তু এদেরকে মূলত ট্যাক্সের আওতায় না এনে বরং সরকারের টাকা পয়সা দেওয়া উচিত, কারণ এগ্রিকালচারে যারা কাজ কৃষক সামনে খুঁজে পাবেন না। আমরা কিছু আমার বাবা ইনভলভমেন্ট ছিল, আমার বাইরে কেউ ইনভলভমেন্ট না। কৃষকদের দেওয়া উচিত, কিন্তু আমি বলতেছিলাম ওই হাঁস মুরগি ছাড়া পালন করে ওনাদের কথা বলছি। কৃষকদের অবশ্যই দেওয়া উচিত, ট্যাক্স ফ্রি করে দেওয়া উচিত। কৃষিতে সর্বোচ্চ ছাড় দেওয়া উচিত, এই মানসিকতা অবশ্যই রাখা উচিত, কারণ এটা আমাদের খাবারের সাথে জড়িত। আমি বারবার এটা বলতেছি, কারণ এটা কোন দেশের বা সবকিছু অস্তিত্বের ব্যাপার, কারণ খাবার ছাড়া সব ডেভেলপমেন্ট শেষ। এখন বিগ ইনভেস্টমেন্ট যদি করে তাহলে তো আপনার
ওইভাবে করা যায় না। যারা মনে করেন আপনার নরমালি কিছু হাঁস মুরগি পালন টালন করে এদের জন্য ইস্যু আলাদা। আর যারা বিগ ইনভেস্টমেন্ট করে মনে করেন 1 কোটি টাকা গরুতে ইনভেস্ট করলো 1 কোটি 2 কোটি টাকা তাদের জন্য কি করবেন? তারপরেও মানে ওরা তো ওই যে অন্যান্য জায়গাতে যে কড়াকড়ি হয় এইটা হচ্ছে না, মানে এটা হ্যাঁ এই এইটা জায়গায় হচ্ছে না। এই যে করতেও আছে না কড়াকড়ি। এখন তাহলে সাদেক একরের মতো যদি হয় তাহলে আপনি কি করবেন? কিছু তো আওতায় মানে একদম দাঁত বেচে খাওয়া লাগবে আর কি। ভাই আমার এক পরিচিত আর কি আমার বাড়ির পাশে আছে 3-4 কোটি টাকার প্রায় ধরেন না একখানি মতো জায়গাতে 3-4 কোটি টাকার আরো বেশি হবে গরু ছাগল কিনে রাখে, প্রতি বছর কুরবানিতে বিক্রি করে, কিন্তু 1 টাকাও তো ট্যাক্স দিবে তো দূর কথা, কোনো হিসাবে মেনটেন করে না, বিক্রি করে টাকা গুলো ফোর্ডে পরে লাভগুলো ফোর্ডে রাখে, আবার ওখান থেকে রিডিউস রেটে আবার কিনে ওই ফার্ম দেখাই রিডিউস রেটে আবার ব্যাংক ঋণ নিয়ে আবার হাতুমগঞ্জে ব্যবসাও করে। তবে আমার তো মতে ওই ধরনের পাবলিক অনেক অনেক আছে ভাই। তবে একটা সার্টেন অ্যামাউন্ট পর্যন্ত এক্সেপশন দিয়ে এর উপরে যদি কারো ইনভেস্ট করে তাদের ট্যাক্সেবল আওতায় আনা উচিত। না ভাই, আমার মতে যে সেক্টরটাকে ট্যাক্স ব্যাটের মানে কড়াকড়িটা ওইরকম হওয়া উচিত না। অন্যান্য জায়গায় বহুত সেক্টর আছে। আমার মতে নাম্বার 1 ধরা দরকার হচ্ছে বাড়িওয়ালাদের। হ্যাঁ এটা ঠিক। এই একমত ভাই, একমত, বাড়িওয়ালাকে ধরা উচিত, আচ্ছা টাকা কোনো খরচ নেই আর তাদের। আপনি কৃষকে ভাই আপনি আমার ভাই বাসা ভাড়া বাড়ানোর চিন্তা করতেছেন আপনারা, বুঝছি। আচ্ছা 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 ভাই বাড়লে না আমারটা বাড়বে। ভাই বাংলাদেশের সবার কষ্ট বাড়ি যাবে। বুঝছেন ভাই, অলরেডি কিন্তু বলে দিচ্ছে বালালা যে এটা ডিসেম্বর ক্লোজিং, জানুয়ারি থেকে কিন্তু স্টার্টিং হবে, আপনি রেডি থাকেন। না ওইটা তো বলবেই, ওটা কিছু করার নাই। কিন্তু বাড়িওয়ালাদের ট্যাক্স আওতায় আনা উচিত, কারণ হইতেছে আপনার যে পরিমাণ বাড়ি ঘর আছে, বিশেষ করে যারা নিজেরা থাকে তাদের জন্য দরকার নাই, ওই যারা মনে করেন আপনার ওই ভাড়া দেয় করে এদের আওতায় আনা উচিত। আমি নিজেও ভাড়া থাকি কিন্তু আনা উচিত, কারণ এরা তো ইনকাম করতেছে ভাই, সোর্স অফ ইনকাম না। প্রচুর ইনকাম ভাই। যেমন ঢাকার যা বাড়িওয়ালা আছেন এই বেশিরভাগই থেকে কি ওনার ছাদ আছে না, ছাদে কিন্তু ইউটিলাইজ করে কিভাবে বাগান দেয়, ছাদে বড় সড়ো একটা বাগান দেয়, ওইখানে কিন্তু অনেক কিছু, তারপর আবার হচ্ছে ফার্ম আছে, ফার্মও দিয়ে রাখে উপরে, অনেক বাড়িওয়ালা আছে। এনভায়রনমেন্টাল একটা আপনি তো এইখানে একটা এক্সেপশন দিলে কিছু পাবে। আচ্ছা, এখন হচ্ছে আমরা ইনকাম ফ্রম বিজনেস যেটা, এটা হচ্ছে আমাদের যে মেজর, আমাদের যদি হচ্ছে এখানে খুব হাতে গোনা কয়েকটা 5টা স্টেপ দিছে ক্যালকুলেশন করার জন্য, কিন্তু আমরা যখন এটা প্র্যাকটিক্যাল করতে যাব তখন হচ্ছে আমাদের অনেক বিশাল ক্যালকুলেশন লাগে। এখানে আমি একটা জিনিসের কথা বলতেছিলাম যে সামারি ও ব্যালেন্স শিট। তো ব্যালেন্স শিটের ক্ষেত্রে অনেকে দেখা যায় হচ্ছে যেহেতু রিটার্নে মানে কোনো ডাটা চেকিং এর দরকার নেই, ইচ্ছা মতো দিয়ে মানে বানায় ফেলে। যেমন এখানে ক্যাশ এন্ড ব্যাংক, ইনভেন্টরি, ফিক্সড। আমি এমনও দেখছি কারো হয়তো ইনভেন্টরি নাই, মানে বাই নেচার ওই বিজনেসে ইনভেন্টরি নাই। যেমন স্পেশালি যদি আমরা সার্ভিস ক্যাটাগরি বলি, অনেক ক্ষেত্রে সার্ভিসের ইনভেন্টরি থাকে, অনেক সময় থাকে না। তো সেটাও দেখা যায় সে একটা ইনভেন্টরি অ্যাজিউম করে এটা ব্যালেন্স শিট করে ফেলতেছে। তো আসলে আমরা যারা অ্যাকাউন্টিং এর তারা আমরা জানি আসলে ব্যালেন্স শিটটা তৈরি করতে গেলে কত কিছু। জাস্ট এখানে একটা ফিক্সড অ্যাসেট বললো, আপনারা দেখা যায় ফিক্সড অ্যাসেটের জন্য আপনি একটা শিডিউল করতে হয়, শিডিউলের সাথে ডেপ্রিসিয়েশনের একটা ব্যাপার থাকে। তারপর হচ্ছে দেখা যায় ওই প্রতিটা জিনিস হচ্ছে আবার অ্যানালাইসিসের ব্যাপার থাকে। তার মানে যে যত বেশি এটা নিয়ে মানে অ্যাকাউন্টসটা জানবে, মানে জানার আগ্রহটা থাকবে, তখন দেখা যায় হচ্ছে মানে এটা অনেক একটা বড় একটা ইমপ্যাক্ট চলে আসবে। তো সেক্ষেত্রে দেখা যায় স্ক্রিনটা মনে শেয়ার হচ্ছে না। স্ক্রিনটা চলে গেছে ভাই। তো তখন দেখা যায় যদি আমাদের মানে ব্যালেন্স শিটটা করতে হয়, আমাদের ইনকাম স্টেটমেন্ট, ক্যাশ ফ্লো সবগুলো জিনিস হচ্ছে আমাদের একদম স্টেপ বাই স্টেপ হচ্ছে প্রপার ডাটা লাগে। আরো সহজভাবে বলতে গেলে যখন আমাদের প্রপাইটরশিপ বিজনেস বড় আকৃতি হয়, আমরা যখন থেকে অডিট করি তখন হচ্ছে আমাদের সলিড ডাটা থাকে, কারণ অডিটের যে ডাটা এটা ফাইনালাইজ ডাটা আমরা তখন ইউজ করতে পারি। কারণ অডিট যখন নিষ্পত্তি হয় তখন হচ্ছে আমাদের একটা ব্যাকআপ নিয়ে ওনার একটা সাজেশন অনুসারে একটা সম্পূর্ণ হয়।
তো এমনি যদি আমরা মন গড়া দিয়ে দেই, যদি আমাদের ফাইল কোনো কারণে অ্যাসেসমেন্ট অথবা অডিট বা প্রসিডিউরে যায়, তখন কিন্তু আমরা এগুলোতে মানে বের হওয়াটা খুব কঠিন হয়ে যাবে। তখন কি আমরা এটা বলবো যে এটা তো আমার ইচ্ছা মতো দিয়ে মিলাই দিছি। তার মানে এখানে কিন্তু একটা অপশন রাখছে, যারা হচ্ছে এই রিটার্নে দেখবেন, ওটা বলছে প্রপার বুক অফ অ্যাকাউন্টস মেনটেন করেন কিনা, ইয়েস অর নো। যদি নো দেন তাহলে এটা চলে যাচ্ছে। তো এটা সবার জন্য ম্যান্ডেটরি না, তাই এটা যদি সলিড ডাটা না থাকে না দেওয়াই ভালো। তাহলে আমরা এই পার্টটা তো কম্পালসরি আমাদের দিতে হবে যদি ইনকাম। তো এখানে যেহেতু আমরা হিসাব নিকাশ করি না, তো হিসাব নিকাশ না করার জন্য আমরা কিন্তু আমাদের মতো করে অনেকটা মন গড়া তথ্য দেই। কিন্তু তারপরেও আমাদের যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে এইটা, সেলস, টার্নওভার, রিসিট। যেহেতু ম্যাক্সিমাম আমরা সেলস বা ট্রানজাকশন অনেকগুলো হচ্ছে ব্যাংকের মাধ্যমে হয়, তো সেক্ষেত্রে দেখা যায় ব্যাংকের মাধ্যমে হইলে তো আমাদের ব্যাংক স্টেটমেন্ট দিতেই হবে। ব্যাংক স্টেটমেন্ট ধরে সেখানে আমরা টার্নওভারে কিন্তু আমরা একটা ব্যাংক রিকনসিলিয়েশন করতে পারি। কারণ আমাদের সর্বোচ্চ এক মালিকানা হোক বা যাই হোক, যারা হচ্ছে ট্যাক্স ফাঁকি দেওয়ার কোনো নিয়ত নাই, মানে প্রপার ওয়েতে বিজনেস করতে যায়, তাদের হচ্ছে ব্যাংকিং ট্রানজাকশনটা করলে তখন হচ্ছে ইজিলি ট্র্যাকিং করা যায়। তো সেই ক্ষেত্রে আমরা একটা সেলস এর মোটামুটি রিকনসিল করলে সেটা দেখা যায়। তারপর আমাদের যদি অ্যাকচুয়ালি মোটামুটি একটা হিসাব রাখি, কারণ আমার কাছে যখন এরকম বিজনেস ইনকামের কোনো ফাইল আসে, তখন আমি কি করি, আমি বলি যে যদি ওরা এমপ্লয়ি থাকে, যেমন অ্যাকাউন্টস থাকলো অথবা অন্য কেউ, তখন আমি বলি যে আমাকে একটা এফএস করে দেন, মানে ড্রাফট একটা হোক যাই হোক, একটা এফএস দেন আমাকে, আমি এটাকে দেখি, তারপর হচ্ছে আমি চিন্তা করি যে কি হয়েছে। তো এরকম হলে দেখা যায় যদি অ্যাকাউন্টস থাকে বা ফিন্যান্সের কেউ ওনারা দেখা যায় একটা ডাটা দেয়, এটা অনেকটা কাছাকাছি হয় অ্যাকচুয়ালি, কারণ ওরা যেহেতু স্যালারি নিচ্ছে ওনাদের হিসাব নিকাশ রাখতেছে। তো ওইটা আবার অনেকে বলে যে প্রশ্ন করে যে এটা আমরা কত পার্সেন্ট গ্রস প্রফিট ধরবো। তো আপনি ধরবেন কত, এটা আসলে আপনার উপরে নির্ভর করে আপনি কত ধরতে চান। কিন্তু এটা আমি বলবো যে সবসময় আমি এটা বলি, আপনি হচ্ছে অ্যাকচুয়ালের কাছাকাছি থাকেন, যে হিসাবটা করেন, তাহলে আপনার কাজ বাড়বে, কিন্তু আপনার ডাটার একটা ব্যাকআপ থাকবে, মানে জিনিসটা সুন্দর হবে। যারা অ্যাকাউন্টস একটা কোশ্চেন ছিল ভাই, একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন। ভাই এই যে সোল প্রপার্টরশিপ বা পার্সোনাল যখন আমরা এটা করব, তখন আমরা যদি আমরা অ্যাকাউন্টসটা ইয়েস দেই, তখন এখানে কি ক্যাশ বেসিস বা অ্যাকুরাল বেসিস, এটা আসলে মানে এখানে স্ট্যান্ডার্ড নিয়মটা কি হবে যদি আমরা করতে চাই? ইয়েস বলতে আপনি কি ব্যালেন্স শিটের কথা বলতেছেন? মানে হ্যাঁ, এই যে ধরেন সাপোজ লেটস সে এই যে সেলস রিসিভ, হ্যাঁ, এই যে এটা যদি আমার অ্যাকুরাল বেসিসে হয়, তাহলে তো এখানে যেটা আমার সেলসটা যেটা ধরতে হবে, যেটা ডিউ আছে এটা সহ আমাকে ধরতে হবে। আর যদি ক্যাশ বেসিস হয়, যেটা আমার স্টেটমেন্টে আসবে সেটা আমি ধরবো। এখন এইখানে না, কি আপনাকে আমি যখন বললাম ওইটা হচ্ছে অডিট রিপোর্ট অনুসারে ডাটা দিতে, তো অডিট রিপোর্ট তো অ্যাকচুয়াল বেসিসই হয়। জি জি জি। তো ওইটা অনুসারে আমার যেহেতু ওই ডাটার সাথে ম্যাচ করবো, তাহলে যদি আপনার মন করার মতো আমার মন করার মতো হয়, তাহলে তো অডিট রিপোর্টের কোনো ভিত্তি থাকলো না। তো এটা আমরা বলছি যে মিক্স হয়, মানে পুরোটা ক্যাশ বেস হচ্ছে এরকম না। অনেক ট্রানজাকশন দিয়ে আমরা দেখাইছি যে এগুলা অ্যাকচুয়াল বেসিস হচ্ছে, কোনটা ক্যাশ বেস হচ্ছে। কিন্তু এই পার্টে আমাদের সাধারণত হচ্ছে কিছু কিছু জিনিসের ক্ষেত্রে অ্যাক্রুয়াল বলি বা ক্যাশ বলি, সেই জিনিসটা অবশ্যই দেখাইতে হয়। সেলস যদি ডিপোজিট হয়ে যায় অথবা আমরা যদি বলি সেলস পাবো, সেক্ষেত্রে তো আমরা ব্যাংক রিকনসিলিয়েশন করলে আমরা আইডিয়াটা পাচ্ছি, যে সেক্ষেত্রে আমরা যদি ডাটা থাকে যে আমরা তো অডিট রিপোর্ট ওরকম থাকে, বা ক্যাশ ফ্লোতে তো আমরা জিনিসটা নিয়ে আসতে পারতেছি যে এত টাকা সেলস, এত টাকা হচ্ছে, যেহেতু স্টেটমেন্টের একটা ব্যাপার থাকে। তো সেক্ষেত্রে আমরা কিন্তু সেলসের অ্যাক্রুয়াল বেসিসটাই দেখাই, আমরা তখন আবার ক্যাশ বেসিসে যাই না, যেহেতু অডিট রিপোর্টের সামঞ্জস্য। আর যদি অডিট রিপোর্ট না থাকে সেক্ষেত্রে তো আমরা মন গড়া বা অনেকটা ম্যাচিং করা, সেটাই বললাম, মন গড়া না দিয়ে জাস্ট মানে অ্যাকচুয়াল যেহেতু কম বেশি সবাই হিসাব রাখে, ওই অনুসারে দেওয়াটা হচ্ছে মানে বেটার। এখন তো আপনার এফএস টা আপনার অ্যাকুরেট বেসিস ছাড়া এফএস হয়ও না, দেখা যায়। এক আর দুই হলো গিয়ে আপনার ক্যাশ বেসিসটা আপনার স্পেকুলেটিভ বিজনেস ছাড়া তো আপনার কোনো ক্যাশ না না, ওইটা তো কোনো ভাবেই না। আইএফআরএস তো আমাকে অ্যাক্রুয়াল বেসিস বলছে, আর ট্যাক্স সাইড আমাকে বলে নাই যে আমি আইএফআরএস মানতে পারবো না, অ্যাকাউন্টিং মানতে পারবো না, ওরা তো আমাকে অডিট রিপোর্টের কথা বলছে। সেই হিসাবে মানে অ্যাক্রুয়াল বেসিস মিক্সড হয়, কারণ ম্যাক্সিমাম কিন্তু তখন এফএস অনুসারে, স্পেশালি যদি কোম্পানি ক্ষেত্রে হয়, তখন কিন্তু অনেকটাই অ্যাক্রুয়াল বেসিস ঢুকে যাচ্ছে। আর আরেকটা জিনিস কি ভাই, আপনার সাধারণত দেখা যায় আমাদের মানে যারা অ্যাকাউন্টস
করি বা ট্যাক্সের যারা অ্যাকাউন্টস করি, এরা সাধারণত ব্যাংক স্টেটমেন্ট টেনে তারপরে দেখা যায় সেলসটা দেয়। ব্যাংক স্টেটমেন্ট বা ক্যাশ যদি না হয়, তখন দেখ অরিজিনালি আপনার অনেক সেলস দেখা যায় যে হাইডও করে কিন্তু, ঠিক আছে। তখন দেখা যায় এটা আপনার ক্যাশ বেসিস হয়ে যায়, যে কারণ হইতেছে ব্যাংকে যদি টাকা ঢোকে আপনার ক্যাশ বেসিস এক প্রকারের হয়ে যায় না যখন টান দেয়। আর যদি আপনার লিমিটেড কোম্পানি হয় তখন এফএসটা তো করে আপনার ওইভাবে আইএফআরএস মেইনটেইন করে। হ্যাঁ হ্যাঁ, তাহলে আপনার এটা সোল ট্রেডারশিপে যারা আছে, সোল প্রপার্টিশিপে, ওরা বেসিক্যালি ক্যাশ বেসিসই করে। হ্যাঁ, না, অডিট রিপোর্ট এটা ভুল কথা। অডিট রিপোর্ট ক্যাশ বেসিস হয় না। যে সোল প্রপার্টি হোক সেটাই হোক অডিট রিপোর্ট অডিট নিয়মেই হবে। এখানে রাসেল ভাই একটা কথা আছে, আপনার সোল ট্রেডার্সে তো আপনার অডিট করাটা তো আপনার ম্যান্ডেটরি কোনো আইন না, ঠিক আছে। ম্যান্ডেটরি না, রাইট রাইট এই কারণে আপনাকে বললাম, যখন আপনার ব্যবসা বড় হচ্ছে এটা আপনি তখন করবেন না। আপনার টার্নওভার 50 কোটি, 20 কোটি, 30 কোটি, আপনার প্রয়োজনীয়তা আপনি করবেন, তখন তো আপনার ম্যান পাওয়ার আছে। এটা হচ্ছে আপনার যদি সৎ হন তাহলে আপনি ওইভাবে না, এটা দেখাবেন, কেন সৎ না বললাম, হলে আপনি কারণ ওইভাবে দেখেন। হ্যাঁ, আমি এগুলা আমি দুইটাতেই এক্সপিরিয়েন্স আছে, মানে দেখা এগুলি করতেছে না কেউ, কিন্তু আবার কেউ করতেছে, মানে তার এটা জানা দরকার তার অ্যাকচুয়াল প্রফিট হয়েছে কিনা। ইভেন বড় মাপের প্রফিটও দেখাচ্ছে, হাইড করতেছে না। না অ্যাকচুয়াল প্রফিট তো অনেকে আপনার ম্যাক্সিমামই তো আপনার এফএস তো দুইটা করে সাধারণত দেখা যায়, একটা হচ্ছে ট্যাক্সের জন্য করে আর একটা আপনার অফিসের দেয় ফাইন্যান্সিয়াল আপনার রিভিউটা দেখার জন্য। ট্যাক্সের জন্য কোটি টাকার উপরে মনে করেন শুধু নেট প্রফিটের উপরও দিচ্ছে, মানে প্রফিট শুধু ইনকামের সাথে ফাইনাল রিপোর্টের সাথে ওইরকম করে এফএস করা হচ্ছে। তো সেই ক্ষেত্রে লিমিটেড কোম্পানিতে ভাইয়া, লিমিটেড কোম্পানিতে আপনার এফএস যেটা করবে এটা মাস্ট বি, এখন যে রুলস অ্যাক্টুয়াল বেসিসে করতেই হবে। কিন্তু আমি এমনও দেখছি, ধরুন যমুনা ফিউচার পার্কে অনেক সোল প্রপার্টিশিপ আছে, ভালো ভালো বড় সব, ওরা আমি দেখছি ওরা অ্যাক্টুয়াল বেসিসে করে না। ওরা যেটা ব্যাংক স্টেটমেন্টে যে টাকাটা ঢুকে ওরা এই সেলস হিসেবে ট্রিট করে, ক্যাশ বেসিস করে। না না, এখানে ইস্যুটা হলো যেগুলো লিমিটেড, হ্যাঁ, এদের তো আপনার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট করা বাধ্যতামূলক, ঠিক আছে, এবং অডিট রিপোর্ট করা বাধ্যতামূলক। এর জন্য হচ্ছে গিয়ে তারা অ্যাক্টুয়াল বেসিস করে, আর সোল ট্রেডার্স তো আপনার বাধ্যতামূলক না, এজন্য ওরা যা মনে চায় তাই করে। ভাই তাহলে আপনার তো আর অডিট করার দরকার নাই, তাহলে আপনি এমনিই দেন। তাহলে অডিটটা কেন করতেছেন? আপনার মনে করেন কারো কি সম্ভব কোনো বকেয়া না থাকার পর? না, অনেকে আপনার ওই মৌসুমী বিজনেস করে না, মৌসুমী বিজনেস হইতে পারে, রেগুলার বিজনেস করে অনেকে, সোল ট্রেডারশিপ বড় ব্যবসা আছে। তো তারা ধরেন আপনি যদি বললো যে তাহলে অ্যাকাউন্ট রিসিভেবলটা কার? অ্যাকাউন্ট রিসিভেবল ছাড়া কি কোনো বিজনেস হয় ভাই? পসিবল না। এটা ভাই বাংলা টাইপের লেখা রাখে, ওর কাছে টাকা পায়, ওইটা ক্যাশ বেসিসে সই করে না। আরে ভাই রাসেল ভাই, আমি একটা অডিটে গেছিলাম বুঝছেন, যেটা সিলেটে। ওনার কোনো কাগজপত্রই নাই, উনি কন্ট্রাক্টর, উনি সিলেটের একটা বড় ব্রিজ করছে, মনে করেন আপনার 40-50 কোটি টাকা দামে। উনি টাকা নিয়ে আসতে লুঙ্গিতে করে, টাকা খরচ করতে লুঙ্গিতে, ঠিক আছে। এই ধরনের লোকের অভাব নাই। ওনার মাথার মধ্যে অডিট হওয়ার চিন্তা আসছে কেন? অডিট করার না, ওই যে আপনার ম্যানেজার, অ্যাকাউন্টস ম্যানেজার টাকা মেরে রেখেছে, বললাম না একটা রিজন তো থাকবে। হ্যাঁ হ্যাঁ, এটাই আর কি ঘটনা। উনি টাকা নিয়ে আসে, আমাদের কাছে আসছে লুঙ্গিতে করে, টাকা নিয়ে আসছে সাদা লুঙ্গিতে। সিলেটের কিন্তু যারা ব্যবসায়ী এরা ম্যাক্সিমাম কিন্তু এই পুরান ঢাকার মতো সাদা লুঙ্গি পরে, হাতে একটা ছাতা থাকে, পান খায় পুরো মনে করেন আপনার। রাইট 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 ভাই, একবারে পারফেক্ট বলছেন। দেখছি। আচ্ছা ঠিক আছে, আমরা আগাই ভাই। আচ্ছা, এটা আমি দুইটা কথাই বলছি, দুইটা। হ্যাঁ বলেন। লিমিটেড কোম্পানির ক্ষেত্রে যখন দেখা যাচ্ছে যে সেলস লেটসে 1 কোটি টাকা হয়েছে, হ্যাঁ, তো সেলস এর এগেইনস্টে তো হচ্ছে যে মিনিমাম ট্যাক্স দেওয়া লাগে, যেটা গ্রস রিসিপ্টের ক্ষেত্রে। দেন এরপরে ট্যাক্স দেওয়ার পরে যখন আসছে, এরপরে দেখা যাচ্ছে যে সেলস দেখাচ্ছে তার টাকাটা, মানে অ্যাকাউন্ট রিসিভেবল থেকে ওই টাকাটা পায় নাই আর কি। 1 কোটি টাকা সেলস দেখা ছিল, কিন্তু সেখানে 80 লাখ টাকা পাইছে, 20 লাখ টাকা হয়তো ইয়ে করতে পারে নাই, মানে ক্যাশ নিতেই পারে নাই। তো সেই ক্ষেত্রে কি ট্যাক্স কি পরবর্তীতে রিফান্ড করা যাবে বা অ্যাডজাস্টমেন্ট করা যাবে? না না, পরবর্তী জন্য যেটা রাখছে ব্যাড ডেট এক্সপেন্স, অ্যালাউড এক্সপেন্স হিসাবে রাখছে। কারণ ব্যাড ডেটের স্বাভাবিকভাবে ওই বছরই হয় না, এটা পরবর্তী, আপনি যেটা বলছেন এটা পরবর্তী বছর ইম্প্যাক্টটা ফেলবে।
তো এই অপশনটা রাখছে, কিন্তু আপনাকে রিফান্ড দেওয়ার কোনো সুযোগ নাই। এটা তো 3 বছর পর্যন্ত মনে হয় টানতে হয়, তারপরে মনে হয় এটা অ্যাপ্রুভাল লাগে তারপরে, ঠিক না? এটা তো আপনার লস হইলে, কিন্তু এখানে তো লসের ব্যাপার আসতেছে না যে আমার টাকা সেলসই রিয়ালাইজ হয় না, মানে আমি টাকা পাই নাই মূলত। তো সেই ক্ষেত্রে যখন একদম টাকা না পাই, 3 বছর বলেন যত বছরই বলি, আমি যখন কনফার্ম আই এম নট এবল টু রিকভার এনি মানি, তো তখন আমি অবশ্যই ব্যাড ডেট চার্জ করব, তখন এটা আবার অ্যালাউবল এক্সপেন্স হিসেবে হচ্ছে, কিন্তু এটা আলাদা করে ব্যাপারে অ্যাপ্রুভ লাগবে যে এটা আসলেই হবে না আর কি। যে কিরকম ঝামেলায় যায় না ভাই, এগুলা কে যাবে? আসলে ভাই আরেকটা জিনিস, যদি তাহলে ভাইয়া তাহলে ভাই ট্যাক্সটা বেশি হয়ে গেল না? মানে যদি ব্যাড ডেট এক্সপেন্সটা পরের বছর ইয়ে করা হয়, এর আগের বছর তো সে ট্যাক্স দিয়ে দিছে। হইতে পারে ব্যাট ট্যাক্স বেশি না হওয়ার, তো মানে ট্যাক্সের আমরা 3-4টা ক্রাইটেরিয়া দিয়ে নিচ্ছে, তো বেশি হইতে পারে। কিন্তু আপনার যদি এটা মানে এরকম একটা অসামঞ্জস্য ব্যাপার আসে, তো অবশ্যই এটা আপনার এফএস এ আসবে। এফএস এ যেহেতু আসবে, তখন আপনি ক্লেম করতে পারেন। ক্লেম করলে আপনার ব্যাখ্যা দিয়ে ডিসিটি কে স্যাটিসফাই করেন। কারণ ব্যাটের ক্ষেত্রে আমরা এটা দেখি না, ব্যাটের ক্ষেত্রে তো এই ইস্যুগুলো অনেক সময় মানে আরো সেনসিটিভ ভাবে দাঁড়ায়, কিন্তু আমরা তো যখন রিবেট নেওয়ার দরকার রিবেট নিয়ে নেই, আফটার ইফেক্টে পরে গিয়ে চিন্তা করি পরে পেমেন্ট হইলো কিনা, ব্যাংকিং চ্যানেলে গেল কিনা, ক্যাশে হয়েছে কিনা। তো এটা মানে সবসময় তো এনবিআর এর পক্ষেই যাবে, এটাই তো হওয়া উচিত, এবং এটাই হয়। ট্যাক্স পেয়াররা তো এই কারণে আমরা সর্বোচ্চ যেটা কি কনজারভেটিভ প্রিন্সিপাল মানে মেনটেন করি, আমরা যারা ট্যাক্স এবং ব্যাট ডিপার্টমেন্ট লিড দেই, তো আমরা কিন্তু সর্বোচ্চ চিন্তা করি যে উইন উইন সিচুয়েশন, আমার কোম্পানি ওকে থাকে আর সরকারও সেটা পাই, যাতে এরকম এক্সেসিভ কিছু না হয়। কারণ আপনি তো আপনার বিজনেস সম্বন্ধে মোটামুটি আমরা তো একটা 5% 2% একটা দৌড়িয়ে নেই ব্যাড ডেট এক্সপেন্স হিসাবে, তো ওইরকম আলাদা ইয়া নাই, রিফান্ডের কোনো বিধান এখন পর্যন্ত হয় নাই, তাহলে তো ভাই আর সরকার ট্যাক্স নিতে পারবে না, সবাই করলে ব্যাড ডেট। ভাই এই যে যেই টাকাটা ব্যাড ডেটস হয়েছে, হ্যাঁ, এখন এই টাকাটা তো আমি কারো কাছে সেল করছি, এখন ও তো ওইটা পেয়েবেল দেখাচ্ছে। এখন আমি যখন ব্যাড ডেট দেখাবো, হ্যাঁ, এই টাকাটা ওর কাছে তো পেয়েবেল থাকবে, তখন ওইখানে কি ইফেক্ট হবে? ও কি এটা আবার পেয়েবেল রাখতে পারবে এটা, না আবার ওর ইনকাম হিসেবে ট্রিট হয়ে যাবে? এটা ডিসিটি আপনার ডিসঅ্যালাউ করবে পেয়েবেলটা? করতে পারে, কিন্তু আপনি আপনি যদি কে বলছে সুজন ভাই বা অন্যরা যেটা বলে, তো যেটা হচ্ছে আপনারা যদি খালি শুধু এটাই ধরে যে আপনি যে একটা বিরাট বড় একটা লিস্ট দিচ্ছেন অ্যাকাউন্ট রিসিভেবল অ্যাকাউন্টস পেয়েবল, এটার আমাকে ডকুমেন্ট দেন, দিতে পারবে? কয়টা কোম্পানি দিতে পারবে? না, যারা লিমিটেড কোম্পানি, যারা প্রপার বুস্ট আপ অ্যাকাউন্টস মেইনটেইন করে তারা তো দিতে পারবে। থাকে আপনাকে 3 বস্তা 4 বস্তা ডাটা নিয়ে কি আপনার যাওয়া সম্ভব? না, সেটা 3 বস্তা 4 বস্তা ডাটা তো না। ব্যাড ডেটস তো আপনার যখন আপনি ব্যাড ডেটস না, আপনি তো সেলস জেনারেট করছেন, অ্যাকাউন্টস রিসিভেবল বানাইছেন, কারণ অনেকেই অনেকভাবে বানায় না বলি প্রপার চ্যানেলে, তো সেই হিসাবে সবার মধ্যে কিছু কিছু প্রবলেম থাকে। প্রবলেম সার্কেল আছে নাকি? না, আমি একটা অ্যামাউন্ট পেয়েবেল কত বছর রাখতে পারবো যদি পেমেন্ট না দেয়? এটা তো ডিসিটি আমাকে দেখাচ্ছে, আমি তো আমার অ্যাকাউন্টে দেখাচ্ছি পেয়েবেল। যদি আমি গুড কোয়েশ্চন, এটা হচ্ছে আমি বলি এটা এরকম হয়, যদি ডিসিটি এগ্রেসিভলি ট্রিট করে, তখন সে এই দুইটা জিনিস যখন কন্টিনিউ হচ্ছে, তখন সেটা ডিসটেন্সকে বলতে পারে আদার সোর্স অফ ইনকাম হিসেবে কাউন্ট করতে পারে। আর অনেক ডিসিটি মানে কেউ আছে না খুব চৌকস, মানে ভালো বুঝে অ্যাকাউন্টস, কেউ হয়তো এত কিছু বুঝে না, তো ওরা দেখে যে এই সেই জায়গাতে ফোকাস করে ফেলতে পারে। আপনি যেটা বলছেন যে আপনার এটা কন্টিনিউ হচ্ছে, সাপ্লাইয়ের নেমও সেম আছে, আপনি কেন পে করতেছেন না, তার মানে এটা আপনি সিস্টেমেটিক কিছু একটা করছেন। যেমন আমার কোম্পানির একটা আছে, সে অনেক বছর ধরে পেয়েবেল দেখাচ্ছে, আমি পেমেন্ট পাচ্ছি না। এখন ও জানেন কি চালাকিটা করে? ও ধরেন 3 বছর তো যদি বেশি পেমেন্ট না দেয়, এটা তো আপনার ডিসিটি আপনার ইনকাম হিসেবে ট্রিট করে। ও যে চালাকিটা করে, 1 বছর পরে একটা পার্সিয়াল পেমেন্ট দেয়, আবার 1 বছর বন্ধ রাখে। তার মানে সেটা 3 বছর ওইভাবে নেয় না, আবার একটা পার্সিয়াল দেয়, সেইভাবে চালাকি করে পেমেন্টটা লেন্থি করতেছে, কিন্তু ডিসিটি কে বুঝায় দেখেন আমি দিচ্ছি, এটা আমার পেয়েবেল। মানে এরকম একটা সিচুয়েশন সে রাখে, মানে টোটালি স্টপ করে না, কিন্তু পার্সিয়াল আস্তে আস্তে সে এটা দিচ্ছে। ঠিক আছে ভাই, মানে সব জায়গায় তো বুঝেন না, ওই যে আপনি যেটা বলতেছেন না, আমি প্র্যাকটিক্যাল কথা বলি। আমাদের একটা ই কমার্স আছে, ঠিক আছে? ওই ই কমার্স জেনারেল ফার্মায় আপনার ইয়া দেয়, গিফট আইটেম আছে না, গিফট আইটেম সাপ্লাই দেয়। তো জেনারেল ফার্মার কাছে আমরা আজকে 4 বছর টাকা পাবো,
40 লাখ টাকার মতো। ঠিক আছে, যাই হোক, এটা আবার অনলাইন হইতেছে। ওরা ওরা করে কি বছরে একটা কি দুইটা 1 লাখ টাকা 1.5 লাখ টাকা আপনার পেমেন্ট করে ওরা এই পেয়েবেল এইভাবে করে রাখে। ঠিক আছে, এগুলো হ্যাঁ। অনেক কোম্পানি আছে এরকম করে। কিন্তু এখন আমি মাঝখান দিয়ে কিছু বলি, অনেক কোম্পানি কিন্তু খুব শক্তিশালী লিগ্যাল টিম আছে, ওরা কিন্তু মামলা মোকদ্দমাতেও যায়। তো সেই হিসাবে এগুলো কিন্তু অনগোয়িং প্রসেস চলেই। মামলা মতো আমরা তো এমডি ডিএমডি কতজনের সাথে বসছি। ঠিক আছে, না বসে কেন ভাই, আমি এরকম দেখছি যে এমডি কে পর্যন্ত মানে মামলাতে মানে দাঁড় করায় ফেলছে কাঠ গড়াতে, এখন যারা যখন লিগ্যাল টিম স্ট্রং থাকে। যখন আপনি সু করার ভয় দেন তখন আপনাদের 1 লাখ টাকা দেয় 2 লাখ টাকা দেয়, বুঝছেন? ব্যাপারটা হচ্ছে এরকম। এরকম সু করার ভয়টা আপনি কতদিন দিবেন? সেটা ঠিক, কারণ এরকম তো থাকে, কারণ সব যারা ব্যবসা করতে হয় সবাই তো আর ওরকম না, এক একজনের মেন্টাল এগুলো নিয়ে ব্যবসা করতে হয়। আসল ভাই কাইটে দিয়েন, বুঝছেন? আসলে রাসেল ভাই কি ধরেন আমার কি হচ্ছে, আমি মূসক 6.3 কেটে সেল করলাম, দেখেন এই ব্যাটের টাকা আমি সরকারি কোষাগারে জমা দিচ্ছি, কিন্তু সে আমার প্রিন্সিপাল টাকা দিচ্ছে না, আমার ব্যাটের টাকা তো আমি এখানে পাচ্ছি না, আমার লসটা তো ব্যাটেও হচ্ছে লস, ওইখানে টাকাও পাচ্ছি না, মানে আমাকে ডাবল পেনাল্টি হচ্ছে। তো এখন আমাকে ডিসিটি থেকে বলতেছে আপনি যেহেতু পাচ্ছেন না, আপনি তার বিরুদ্ধে একটা চেক ডিজনের মামলা করে দেন, আমরা এটা দেখবো, আমরাও এখানে ব্যাটের টাকার ইস্যু আছে। হ্যাঁ, এগুলো হচ্ছে ভাই খুব একটা রিস্কি পজিশন। আমি ধরেন আমার তো ধরেন প্রতি মাসে আপনার ইয়ার মেনটেন করতে হয়, ব্যাট কারেন্ট অ্যাকাউন্ট, এখানে আপনার এটা 6.3 আছে, ওটা দিতে হয়, আমাকে জমা দিতে হয়, কিন্তু এই টাকাটা আমি 1 বছর 2 বছর পরে পাচ্ছি না, এই প্রবলেম গুলো হচ্ছে। তারপরে আরো বড় প্রবলেম শুনবেন, আপনি তো চেক ডিজনার করবেন, তো আপনার কাছে একটা এভিডেন্স, মানে স্ট্রং এভিডেন্স আছে। কিছু লিমিটেড কোম্পানি আছে তারা শুধু প্রোডাক্ট নিছে, এটা জিআরএন কপি দেয় আর রিসিভার কপি দেয়, কোনো চেক টেক দেয় না, এদের ক্রেডিট লাইন হচ্ছে 3 মাস। ঠিক আছে, তখন আপনি কি করবেন? রাইট ভাই, এটা রাইট বলছেন। না তবে 6.3 যদি আপনি থাকে ভাইয়া, লিগ্যাল প্রসিডিউর যাওয়াটা খুব ইজি, বাট আপনি যদি ক্যাশ বেসিসে করেন ঝামেলা, কিন্তু 6.3 থাকলে আপনার এটা যে কোনো ভাবে এটা সিস্টেম করা যাবে, কারণ ব্যাটারি ইস্যু আছে এখানে। ভাই আপনি জিআরএন ছাড়া আপনি যত 6.3 দেন এই দেন, গুড কপি ছাড়া আপনি কিছু করতে পারবেন না যদি চেক টেক না থাকে। জিআরএন কপি, অ্যাকাউন্টস টু রিসিভার কপি, ঠিক আছে, এগুলো না থাকলে আপনি ওগুলো জিআরএন টেন দেখি, কারণ 6.3 দিবেন, আপনি সিল মেরে দিবেন, সে কি ওটা রিসিভ করছে, ওটার কোনো ইয়া দেয় ডকুমেন্টস দেয় আপনারে 6.3? তো আমার 6.3 তে তার ইয়া থাকে না, বিন নাম্বার থাকে না, তার নাম থাকে না। ভাই বিল নাম্বার তো আপনি লিখতেছেন, সে লেখে না তো। না এটা তো আপনার ডিসিপি তো এখানে ব্যাড অফিস থেকে তো ওকে ট্র্যাক করতে পারবে তার এই বিন নাম্বারে সে ওইখানে দেখাচ্ছে কিনা, তাই না ভাইয়া? ভাই রিসিভার কপি না হইলে আপনি কিছু করতে পারবেন না। এটাও রাইট, এটাও ঠিক আছে, টোটাল ডিটেইলস সবকিছু থাকতে হবে, এটাও রাইট। হ্যাঁ, যে মানে খুব ক্রিটিক্যাল এবং টেকনিক্যাল এক্সপেরিয়েন্স অনেকে এই রিলেটেড। তবে এটা তো মানে একটা পার্ট, বিজনেসের পার্ট, এটাকে আপনার এটাকে নিয়ে আনতে হবে। ওকে, এখন তো মানে যেটা আমরা বললাম সামারি অফ দ্য ব্যালেন্স শিটের যে জিনিসটা, এটা জাস্ট তখনই বলছি যদি আমাদের অডিট রিপোর্ট থাকে, না এটা না দেওয়াই বেটার। তো তারপর হচ্ছে আমাদের পার্টে সামারি অফ দ্য ইনকাম, এটাতে হচ্ছে আমরা যদি ইনভেস্টেবল রিবেট নিতে চাই, এইসব ক্ষেত্রে হচ্ছে আমরা যদি ইনভেস্টমেন্ট করি তাহলে দেখা যায় হচ্ছে আমরা রিবেট পাবো। এটাতে বিরাট একটা লিস্ট আছে, অলরেডি আমরা 10টা বা 5টা 7টা এরকম লিস্টের একটা ব্যাপার আছে। তো দেখা যায় এই স্পেসিফিক লিস্টে যদি আমরা ইনভেস্টমেন্ট করি তাহলে একটা রিবেট পাবো। আর এটা খেয়াল রাখতে হবে যে যে বছরের ইনভেস্টমেন্টটা করব ওই পোর্শনের জন্যই আমরা রিবেটটা পাবো। তারপর 7 নাম্বার পেজ সম্পর্কে তেমন কিছু বলার প্রয়োজন বোধ করি না, কারণ এটা জাস্ট শুধু যে সোর্সে খরচগুলো হচ্ছে এটা শুধু বসায় দিলে হয়ে গেল। যেটা আমাদের দেখার বিষয় সেটা হচ্ছে 8 নাম্বার, এটা যদি আমাদের প্রিভিয়াস বছরে যদি আমরা কোনো ট্যাক্স দিয়ে থাকি, অথবা দেখা যায় কোনো আমাদের যদি কোনো অ্যাডভান্স ট্যাক্সের ব্যাপার থাকে, টিডিএস এর ব্যাপার থাকে, বা এই জায়গাটা হচ্ছে আমরা এখানে ফিল আপ করতে পারি। তারপর হচ্ছে আমাদের যদি কোনো ইন্টারেস্ট দিয়ে থাকি সেইটাও আমরা এখানে দিতে পারি। তারপর হচ্ছে এটা আইটি 10 বিবি। এটার মানে যেটা খেয়াল রাখতে হয় যে ইনকামের সাথে আইটি 10 বিবি মানে যেটা এটা সামঞ্জস্য কি না। অনেকে অনেক ইনকাম মানে এক্সপেন্স কম দেখায়, অনেকে বেশি দেখায়।
তো এটা একটা ব্যালেন্সিং করতে হবে যে ইনকামের সাথে যাচ্ছে কিনা। তারপর হচ্ছে গুরুত্বপূর্ণ, আমরা যদি চলে আসি 8 এবং 9 নাম্বার পেজ, তো এখানে নাম্বার 1 হচ্ছে সোর্সেস অফ ফান্ড। সোর্স অফ ফান্ডে দেখা যায় 3টা বিগ ক্যাটাগরি। এই 2টা আসে সাধারণত টোটাল ইনকাম। যদি আমাদের কোনো ইনকাম থাকে তাহলে দেখা যায় এ নাম্বারটা আসতেছে যতগুলো ইনকাম আছে সেটা, আর বিতে হচ্ছে আমার যতগুলো এক্সামশন আছে সেটা এখানে চলে আসছে। আর 3 আমরা সবচেয়ে বেশি ইউজ করি যখন আটকা পড়ে যায় তখন, যে রিসিপ্ট অফ গিফট অর আদার্স। তাহলে এই 3টা হচ্ছে আমাদের আমরা পাচ্ছি হচ্ছে সোর্স অফ ফান্ডের ক্যাটাগরিতে হচ্ছে পড়তেছে। এই বাইরে আমরা যখন ফান্ডটা পাই তারপর হচ্ছে আমাদের ফান্ডে কোথায় আছে সেটা হচ্ছে আমাদের দেখতে হয়। তো এখানে যদি আমরা ফান্ডের পর এটা নাম্বার 1 আমরা ফান্ড পাইছি, 2 নাম্বার হচ্ছে প্রিভিয়াস নেট ওয়েলথ অন দ্য লাস্ট ডেট অফ প্রিভিয়াস ইনকাম। আর গত বছর থেকে যদি আমরা কোনো ইনকাম নেট ওয়েলথ থাকে এটা আসতেছে। তার মানে আমার 2টা মিলে বর্তমানে নেট ওয়েলথ আসতেছে, তার থেকে যদি আমি খরচ বাদ দিই তাহলে দেখা যায় খরচ। অথবা এখানে আরেকটা জিনিস গিফট এক্সপেন্স, আমরা কিন্তু এখানে এর সিতে একটা গিফট ছিল যেটা আমরা সোর্স অফ ফান্ডে নিছি, আর এখানে বিতে বলছে গিফট অর এক্সপেন্স লস নট মেনশন আইটিটি এন্ড বি। আমার যদি এরকম যে অনেকে প্রশ্ন করে যে ফার্নিচার বিক্রি করছে আগে কখনো ডেপ্রিসিয়েশন দেখানো হয় না, গৃহস্থালিত, সেক্ষেত্রে লস হয়েছে বা কোনো কিছু হইলে, তাহলে যদি আমরা কোনো কিছু অ্যাডজাস্টমেন্ট আইটিটি এন্ড বিতে না করতে পারি তাহলে কিন্তু এই অপশনটা আছে যে আমরা এখানে এক্সপেন্স অথবা লস হিসেবে মেনশন করতে পারবো। আর আমরা যদি কাউকে গিফট দেই তাহলে এই গিফটের পরিমাণটা হচ্ছে আমরা এখানে নিয়ে আসবো, কারণ এইটা হচ্ছে ফান্ডের আউটফ্লো হচ্ছে। তো এইটা বাদ দেওয়ার পর আমরা পাচ্ছি হচ্ছে মানে আমার যত টাকা সোর্স অফ ফান্ড ছিল তার সাথে গত বছরে যেটা ছিল এইগুলো যোগ করার পর আমরা যে এক্সপেন্স গুলা হয়েছে বা ক্ষতিগুলো হয়েছে সবগুলা বাদ দেওয়ার পর আমরা পাচ্ছি এই বছরে আমার কত টাকা ওয়েলথ ক্রিয়েট হয়েছে। ওয়েলথ বাড়তেও পারে কমতেও পারে। তারপর আমাদের পার্সোনাল লাইবিলিটিস আউটসাইড বিজনেস, যদি বিজনেসের বাইরেও আমাদের কারো কাছে কোনো লাইবিলিটিস থাকে যেমন, হ্যাঁ বলেন। আচ্ছা ভাই, এই যে নেট ওয়েলথ এট দ্য লাস্ট ডেট অফ প্রিভিয়াস ইনকাম ইয়ার, এটা যদি ভুলে যায় সেক্ষেত্রে কোথায় পাবো? মিউট করবেন বলতেছি। এটা যদি ভুলে যান তাহলে এটা নিয়ে আমরা ক্লাসের শুরুতেও একজন বলছিল, আমরা বলছিলাম সে সার্কেলে যোগাযোগ করলে পেতে পারেন। সেক্ষেত্রে সার্কেলে কমিউনিকেশন ভালো থাকলে ওনারা যদি দেখায় তাহলে আপনি পেয়ে গেছেন, না হইলেও কিন্তু আপনি ফর্মাল ওয়েতে অ্যাপ্লিকেশন করে তাহলে কিন্তু ওনারা দিতে বাধ্য। কিন্তু আপনার যদি বড় অ্যামাউন্টের হয় নেটওয়ার্কটা অবশ্যই আপনি সার্কেল থেকে নিয়ে নিতে পারেন, অথবা মানে ফর্মাল প্রসেসে গিয়েও নিয়ে নিতে হবে। আন্দাজে না বসানোই ভালো, তাহলে পরবর্তীতে আবার প্রবলেম ফেস করতে হবে। সার্কেলে যেহেতু ফাইলটা আছে আর এখন যেহেতু অনলাইন হয়ে যাচ্ছে, অনলাইন হওয়ার কারণেই সুবিধাটা বেশি হচ্ছে যে এটার এখন জিম্মি হচ্ছে না। এই যে আজকেও ক্লাসের শুরুতে একজন বলল জয়নুল ভাই মনে হয়, তো দেখা যায় আগের যে লয়ার বা যাই বলুক উনি ফাইল দিচ্ছে না, মানে নেট হয়ে তো বলতেছে না। তো এরকমের একটা জিম্মি আসলে উচিত না, কারণ ক্লায়েন্ট যেখানে যার ভালো লাগে, আমি যখন রিটার্ন করি রিটার্ন করার পর আইডি পাসওয়ার্ড সব দিয়ে দিই, রিটার্নের কপি সবগুলো দিই, আইডি পাসওয়ার্ড সব দিয়ে দিই। ও পরের বার কার থেকে করবে না করবে এটা আমার দেখার ব্যাপার না। এটা এরকম আমার কাছে রাখতে হবে, হ্যান্ড করতে হবে, ধ্যান করতে হবে, এটা কোনো না, মানে উন্মুক্ত থাকবে যার কাছে। তা না হলে তো নতুনটা কিভাবে ক্লায়েন্ট পাবে, বা এটা তো ওইরকম করে উন্মুক্ত থাকাই উচিত, যে যখন সেটা হয় পাবে। বুঝছি ভাই, গতবার তো আমি অনলাইনে দিছি, তো আমি অবশ্যই পাবেন, অনলাইনে তো পাবেন। অনলাইনে পাবো? গতবার হ্যাঁ। অনলাইনে দিলে ইউজার আইডি পাসওয়ার্ড ভুলে গেলে আপনি ই করলেই না না, ইউজার আইডি পাসওয়ার্ড আছে, কিন্তু গতবার যে আমি এই নেট ওয়েলথ যেটা প্রিভিয়াস ইনকামের কত ছিল এটা আমি বের করতে পারবো না। ভাই গতবার এখানে একটা অটো ফিল্ড অপশন আছে ভাই, আপনি হ্যাঁ, যখন auto fill option আছে। দিচ্ছেন না, এখানে অটো ফিল্ড একটা অপশন আছে, ওইখানে কি আপনি ক্লিক করলে প্রিভিয়াস ইয়ারের অ্যাসেট লায়াবিলিটিতে যদি যেগুলো থাকবে মানে সব চলে আসবে। না আচ্ছা আচ্ছা, আরেকটা কি আপনি ওই ফাইলটা গত বছরের যে রিটার্ন ফাইলটা আছে ওই টোটাল ফাইলটাই আপনি ডাউনলোড করতে পারবেন। আমার ছোট ভাইয়ের ফাইলটা ও এরকম বলতেছিল খুঁজে পাচ্ছে না, বলে আমি কিন্তু কিছুদিন আগে ডাউনলোডটা আমি করছিলাম, অপশনটা আমার এই মুহূর্তে অ্যাকুরেট মনে নাই। নজরুল ভাই আমি অ্যাড করি তাহলে সবাই ক্লিয়ার হয়ে যাবে। আপনি যখন ই রিটার্নে ঢুকবেন, ঢোকার পর দেখবেন উপরে মানে ডান পাশের দিকে অ্যাসেসমেন্ট ইয়ার কোনটা দেখাচ্ছে,
স্বাভাবিকভাবে হচ্ছে কারেন্ট ইয়ারটা দেখায়। তো আপনি কি করবেন ওখানে ক্লিক করে আগের বছরেরটাতে ক্লিক দিবেন। মানে এবার যেহেতু 25-26 চলতেছে ওখানে অপশন থাকবে 24-25টা নিবেন। ওখানে জি ক্লিক করলে তখন আপনি যখন একদম বাম পাশে আসবেন একদম নিচের দিকে রিটার্নের অপশন আছে। সার্টিফিকেট, অ্যাকনোলেজমেন্ট এগুলো সুন্দর করে ডাউনলোড করে নিবেন। নিয়ে সবকিছু পেয়ে যাচ্ছেন। কারণ আপনি ওকে যেটা প্রবলেম ফেস করবেন, আপনার যদি উপরে দেখায় অ্যাসেসমেন্ট ইয়ার 25-26 আপনি যতবারই চেষ্টা করেন না কেন, আপনাকে বলবে রিটার্ন আগে সাবমিট করেন। তা আপনি ওইটাকে চেঞ্জ করে নিতে হবে। বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে ওকে থ্যাংক ইউ। ওকে, তারপর হচ্ছে পার্সোনাল লাইবিলিটিস আউটসাইড বিজনেসে এটা আমাদের যদি সেটা ইনস্টিটিউশনাল হোক, ব্যাংক হোক, নন ইনস্টিটিউশনাল হোক, আদার্স লাইবিলিটিস। কারণ এখানে অনেকে ভুলে যায়, দেখা যায় লোন থাকলে, পার্সোনাল লোন থাকলে এই জিনিসগুলোকে নিয়ে আসে না। অবশ্যই আমাদের এটা নিয়ে আসতে হবে। তারপর হচ্ছে 9 নাম্বার পেজে আমরা এর 8 নাম্বারে যে সম্পদগুলো এডিশন দেখাইছি, এইগুলো আসলে কোনটা কোন অবস্থায় আছে এটা। তারপর প্রথমে আমার থাকতে পারে বিজনেসের অ্যাসেট থাকতে পারে। বিজনেসের যেটা অ্যাসেট তার থেকে যদি লাইবিলিটিস থাকে এটা বাদ দিলে আমার হচ্ছে নেট বিজনেসের অ্যাসেট। তারপর আমার মাইন্ডটা হচ্ছে 3টা অপশন আছে বিজনেস ক্যাপিটাল। তো তারপর হচ্ছে আমাদের এগ্রিকালচার আছে। এগ্রিকালচারের ক্ষেত্রে অবশ্যই আপনারা যতটুকু পারেন ডিডের ডিড নাম্বার, তার সাথে খতিয়ান নাম্বার, এরিয়া, তারপর হচ্ছে কত ডেসিমাল ডিটেইলস দিবেন যাতে পরবর্তীতে এটা যে দলিল থেকে দিছেন ঠিকভাবে যাতে এটা আপনি ইজিলি দেখাইতে পারেন। তারপর হচ্ছে ফিনান্সিয়াল অ্যাসেট অনেকের কম বেশি এগুলো থাকে, শেয়ার, সঞ্চয়পত্র, লোন। তো সঞ্চয়পত্রের ক্ষেত্রে আমাদের একটু খেয়াল রাখতে হবে। একটা হচ্ছে ডিপোজিট মানে পেনশনার সঞ্চয়পত্র, একটা হচ্ছে পারিবারিক বা আদার্স এর অন্যান্য সঞ্চয়পত্র। তো আমাদের এই জিনিসটা দেখলাম আমি কালকে রিটার্ন করতে গেলে ২টার ট্যাক্সের হার হচ্ছে ভিন্ন। যেটা পারিবারিক সঞ্চয়পত্র সেটা 5% করে কাটতেছে। আর যেটা হচ্ছে পেনশনার সঞ্চয়পত্র সেটাতে দেখলাম 10% করে কাটছে। আরেকটা জিনিস করবেন, সঞ্চয়পত্রটা আপনি ইনপুট দেওয়ার পর রেজিস্ট্রেশন নাম্বার নিয়ে আগে এআইটিটা চেক করে নিবেন। এআইটির সাথে কিন্তু ওখানে এআইটি ক্লেম করতে গেলে এআইটি প্লাস ইন্টারেস্ট কত এটা দেখায়। আপনারা সাধারণত ওইটাকে আবার মডিফাই করবেন। মানে স্টেটমেন্টের সাথে অনেকটা মিলে না। তখন আপনার হচ্ছে ওখানে যেটা দেখায় সার্ভারে ওইটা হচ্ছে আবার এসে মডিফাই করে দিয়ে দিবেন। মানে ওইটাই ম্যাচ রাখার চেষ্টা করবেন। তারপর হচ্ছে আপনি যদি লোন গিভেন এখানে দেখেন যদি আপনি কাউকে লোন দেন মেনশন নেম দিতে হবে আমাকে। মেনশন করতে আমাদের নেম দিতে হবে। নেম দেওয়ার সাথে সাথে হচ্ছে আমাকে এনআইডি ও মানে যেটা নামও দিতে হবে, এনআইডি দিতে হবে আর হচ্ছে আমাদের টিন নাম্বারটা দেওয়া উচিত যাতে আমরা এটা ভেরিফাই করতে পারি যাতে দুজনের রিটার্নের মধ্যে আসে। তারপর সেভিং ডিপোজিট, টার্ম ডিপোজিট যদি থাকে, প্রভিডেন্ট ফান্ড or আদার ফান্ড, আদার ইনভেস্টমেন্ট ডিউরিং দ্য ইয়ার যদি আমরা ইনভেস্টমেন্ট কোনো অ্যাড করি সেটাও। তাহলে এইগুলো হচ্ছে আমার অ্যাসেটের পার্ট যে আমার সোর্স অফ ফান্ড গুলো এখানে আছে। তারপর আরো কিছু জায়গা আছে যেমন গোল্ড আছে, মোটরসাইকেল আছে, মোটর ভেহিকল আছে, ফার্নিচার, আদার অ্যাসেট। এই জায়গাগুলোতে হচ্ছে আমাদের থাকবে। সর্বশেষ ব্যাংকের ক্ষেত্রে অবশ্যই আপনারা ব্যাংক উল্লেখ করবেন। আর ক্যাশেরটা হচ্ছে একদম লাস্ট মুহূর্তে কত টাকা দেখাবেন সেটা আপনারা চিন্তা করে নিবেন। তো এগুলো দেওয়ার পর আমরা দেখা যায় এখানে পেয়ে যাচ্ছে হচ্ছে টোটাল অ্যাসেট। বাংলাদেশের ভিতরে বাইরেও যদি কোনো অ্যাসেট থাকে সেটাও আমাদের এখানে মেনশন করতে হবে। তো এইটা হচ্ছে আইটি 10 বি এর পার্ট। এখন হচ্ছে আমরা একটু কম্পিটিশনটা দেখাই যেহেতু এক্সেল শিট দিয়ে দিব। তো এখানে দেখা যায় আমাদের টোটাল যে ইনকামটা ট্যাক্সেবল ইনকামটা ওখান থেকে ফরওয়ার্ড হয়ে চলে আসছে। আসার পর এটা যেহেতু আমাদের বর্তমানে স্ল্যাব মানে ক্যালকুলেশনটা করা হয়েছে এটা যে প্রথম যে আমরা যে সবগুলো হচ্ছে একদম লিঙ্ক করা অটোমেটেড হয়ে যাবে। এখানে ডাটাটা যেটা দিলে বাকিটা এমনি ক্যালকুলেশন করে নিবে। পরবর্তী বছর চেঞ্জ করতে গেলে পার্সেন্টেজটা এখানে চেঞ্জ করলে হ্যাঁ হয়ে যাবে। তো আমরা 3.5 লাখের উপর জানি। স্ল্যাবগুলো নিয়ে আমি বলতেছি না কারণ এগুলো অ্যাজ ইউজুয়াল মুখস্থ করার মতো কিছু নাই। তারপর হচ্ছে কম্পিটিশন করার পর আমাদের ইনভেস্টমেন্ট অ্যালাউন্সের ব্যাপারটা আছে। যদি আমরা কোনো ইনভেস্টমেন্ট অ্যাকচুয়াল কোনো কিছু থাকে এই 3টা ক্রাইটেরিয়া যেটা নিয়ে আমরা রিটার্ন ক্লাসে দেখাইছি। যেটা বেশি হয় এরকম করে পেয়ে আমাদের যেটা কম এটাকে অ্যাডজাস্ট করে নিয়ে আমরা কিন্তু এখানে যত টাকা ট্যাক্স আসছে তার সাথে কিন্তু আমরা সারচার্জের একটা ব্যাপার দেখাইছি। 10% একটা সারচার্জ দেখাইছি। এটা আমার পেয়েবল যদি আমার সোর্সে থাকে এগুলো ডিডাক্ট করে যেহেতু আমরা ই রিটার্নে ক্লেম করার অপশন আছে সবগুলা যে হেডে কাটে ওটা কিন্তু অপশন আছে। তো আমাকে চালানো যদি পেড করি সেটা আরো একটা ভালো লাগার ব্যাপার হচ্ছে
এই চালানগুলো কালকে রিটার্নও আমি দেখলাম, মানে আমি ঘরে বসে সুন্দর করে ব্যাংক থেকে পেমেন্ট করে ফেলছি, টাকা চার্জও কাটে নাই, এ চালান জেনারেট হয়ে গেছে, মানে ব্যাংকে যাওয়ার দরকার নাই। এটাও একটা অটোমেটেড হওয়াতে আরো সুবিধা হয়েছে, কারণ মোটামুটি একদিন চলে যায় অনেক ক্ষেত্রে চালান নিয়ে যাওয়া, এটা করে এটা করে, তো ব্যাংক থেকে পার্সোনালি দিয়ে দিলেই শেষ। তো তারপরে এটা নিয়ে আর কোনো বলার নাই, যেহেতু অ্যাকনোলেজমেন্ট হয়ে গেল, কোনো ইস্যু নাই। তো এই হচ্ছে মোটামুটি আমাদের ই রিটার্নের, যেহেতু আমি মোটামুটি ভাষা আলোচনা করছি যেগুলো কম দরকার, কারণ আমরা ই রিটার্ন টাস্ক যেহেতু আলোচনা করছি, আর যেগুলো মানে আমাদের মিস্টেক হয় বা সম্ভাবনা থাকে ওইগুলো নিয়ে ডিটেলস আলোচনা করলাম। এখনো যদি কোনো প্রশ্ন থাকে করতে পারেন, যেহেতু আমরা পাকে অনেক প্রশ্ন অনেক উত্তর নিয়েও আলোচনা করে যাচ্ছি। আসল ভাই, আমাদের এই এক্সেল শিটটাতে সঞ্চয়পত্রের থেকে যে আয় আছে, আমার ওই যে প্রথমে যে আমি টোটাল ট্যাক্স প্রদেয় ট্যাক্স এর পরিমাণ বা টোটাল ট্যাক্স যে বের করলাম, ওখানে ওই ফাইন্যান্সিয়াল অ্যাসেট বরাবর ওখানে তো আমি সঞ্চয়পত্রের আয় তো ওখানে ঢুকাবো না, তাহলে ওখানে ওই সঞ্চয়পত্রের আয়টা আমি কোথায় ঢুকাবো? ফিনান্সিয়াল অ্যাসেটের একটা ইয়ে আছে না, ইনকামের হেডিং আছে না, আমি দেখাই। এই যে এখানে ইনকাম ফ্রম ফিনান্সিয়াল অ্যাসেট, ব্যাংক ইন্টারেস্ট, ডিভিডেন্ড, সিকিউরিটি যাই থাকে এটাই হেডিং এ চলে আসে। না, হেডিং এ চলে আসলো, কিন্তু আমার তো ওই ইনকাম ট্যাক্স এর ইয়াটা তো এই আয়টা তো আমার হলো যে ফাইনাল ট্যাক্স, তো ফাইনাল ট্যাক্স হলে তো ওখানে যখন আমি বসাবো তখন ইয়া হবে না। আপনি ইনকাম বসাবেন না ভাই, ফাইনাল ট্যাক্স তো পরের ব্যাপার। ফাইনাল ট্যাক্সের ক্যালকুলেশন আসবে হচ্ছে এখানে ক্যালকুলেশন শিটে করবে। ও আচ্ছা আচ্ছা। কিন্তু আপনার কি বলছে প্রসেসে, আপনার যে রকমের ইনকাম থাকুক, এক্সাম্পল যাই থাকুক, মোট ইনকামে অ্যাড করতে হবে, আর পর গিয়ে আপনি ক্যালকুলেশনে গিয়ে সেপারেট হবে। ও ক্লিয়ার। ভাই আমি একটা গাড়ি বিক্রি করে একটা গাড়ি কিনছি, তখন ট্রিটমেন্টটা আমি কিভাবে দেব? মনে করেন 50 লাখ দিয়ে বিক্রি করছে, 70 লাখ দিয়ে কিনছি একটা। এই গাড়ি কি আপনার পার্সোনাল, মানে ফুললি পার্সোনাল ইউজের গাড়ি? পার্সোনাল। তাহলে আপনি ওই অ্যাসেটটা বাদ দিবেন, আবার যত দিয়ে কিনছেন এটা ইনক্লুড করবেন আবার, মানে নতুন অ্যাড করে দেব। হ্যাঁ। এখন যদি আমি কম দাম দিয়ে করি, যাই মন চা দিয়ে কিনেন, আপনি মনে করেন 5 লাখ টাকা বেচছেন, 10 লাখ টাকা কিনতে পারেন, 2 লাখ টাকা কিনতে পারবেন, আপনার গাড়ি অ্যাসেটটা চলে গেছে প্রথমটা, ওটা আসতে কি ব্যাংকে টাকা পাচ্ছে অথবা ক্যাশে পাচ্ছে, তারপর আরেকটা অ্যাসেট কিনছেন, আপনি ওইটা অ্যাডজাস্ট হয়ে যাবে না ব্যাংক অথবা ওইটা নতুন গাড়ির ডিটেইলসটা দিয়ে দিতে হবে, তাই তো? পুরাতন গাড়ির নাম্বারটা দিয়ে ওখানে আপনি ওইটা সেল দিয়ে দেখাই দিবেন, আর নতুন যেটা আসলো সেটা আপনি বাই দেখাই দিলেন। এখানে যদি আপনার পুরাতনটার চেয়ে কম দামে বিক্রি হয় তাহলে আপনার ফান্ডে টাকা অবশিষ্ট থেকে যাবে কোন একদিকে, আর যদি টাকা অতিরিক্ত লাগে অন্য কোনো ফান্ড থেকে টাকাটা মাইনাস হয়ে এসে আপনার এই গাড়ির সাথে যুক্ত হবে। পুরাতন গাড়ির নাম্বারটা মনে হয় সফটওয়্যারে দেওয়া যাবে না, মনে হয় নতুন গাড়ির নাম্বারটা দিতে হবে, ঠিক না? ক্ষেত্রে যদি গাড়ির নাম্বার চাই তো না, যেটা চাই তো দিবে, সমস্যা তো নাই ভাই। আমার একটা হুন্ডা আছে, সাপোজ ধরেন আমি ভ্যালু দেখেছি 1,20,000, এখন আমি ধরেন 60,000 টাকা বিক্রি করছি, এটা কিভাবে হবে ভাইয়া? ভ্যালু দেখাইছেন আপনার তো 1,20,000 টাকার অ্যাসেট চলে গেছে, সেল দেখাইলেন, এখন যদি এটা অ্যাডজাস্ট করতে হচ্ছে, যে লসে বেচছেন না, ওই যে ওইটা আমি এখানে দেখাইছিলাম না, 8 নাম্বার পেজ কোথায়, জি এখানে একটা অপশন ছিল লস নট মেনশন ইন আইটি 10B। এটা আপনার লস হচ্ছে, যেটা আমার আইটি 10B মিলাইতে হবে, যেটা কমে গেছে, তো এটা আমার উল্লেখ করতে হবে, কমাইতে হবে। আচ্ছা ভাই, একটা হ্যাঁ বল। এই যে ইনকামের ক্ষেত্রে ইনকাম ফ্রম ফিনান্সিয়াল অ্যাসেট, এখানে আপনার সঞ্চয়পত্র বা আপনার আদার্স ডিপিএস, এইভাবে গ্রস ইন্টারেস্ট প্রফিট আর হচ্ছে টিডিএস দুটোই মেনশন করা লাগে। এটা করলাম। এখন এখানে সাপোজ আমার টিডিএস আসছে 75 টাকা, এইটা কি আবার এক্সপেন্ডিচারে একটা অপশন আছে, এই যে সোর্স ট্যাক্স টিডিএস, এই যে পেমেন্ট অফ ট্যাক্স আর সোর্স অ্যাডভান্স ট্যাক্স, এখানে কি ওই অ্যামাউন্টটা বসাইতে হবে 75 টাকা? হ্যাঁ, টিডিএস যত দিচ্ছে এটা ওখানে বসাতে হবে, ক্লেম করতে হবে তো আপনার। আচ্ছা, এটা দিলাম হচ্ছে আমার ধরেন যে সঞ্চয়পত্র বা ডিপিএস থেকে যা ডিসকাস সেটা, প্লাস আমার স্যালারি থেকে যেটা কাটছে সেটাও তো এখানে দিতে হবে, তাই না? সব
উঠছে যা কাটা হচ্ছে সব হচ্ছে আপনি ট্যাক্স ক্লেম সেকশনে দেখাই দিবেন। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। এই জন্য আপনি আবার ওই যে রিটার্নের প্রথম দুইটা ক্লাস আবার দেখে নিন। আচ্ছা 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 ঠিক আছে ওকে ভাই। আমার একটা জানার বিষয় ছিল, ওই দিন আমি ক্লাসে বলছিলাম যে আমার কলিগ যে একজন মারা গেছেন, তার ওই পেনশনের প্রাপ্য টাকাটা নিয়ে। এখন ওখানে গিয়ে আরেকটা বিড়ম্বনার শিকার হয়েছি, যে প্রথমে তো ভাবছি যে হয়তো টোটাল টাকাটাই তার ওয়াইফের নামে দেখাই দিলাম বা ভিতরে ডিসক্রিপশনে লিখে দিলাম যে ছেলে এবং মেয়ের কিন্তু এই টাকাটা যখন আমাদের অফিস থেকে দিছে, দুইজনের অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিছে, ছেলে ওই ভাবির নামে এবং ওই ছেলেটার নামে। এখন টাকাগুলা ভাবি কিছু বিনিয়োগ করছে হলো ওই সঞ্চয়পত্রে, কিন্তু ওই ছেলেটার নামে ব্র্যাক ব্যাংকে একটা এফডিআরও রয়ে গেছে 10 লাখ টাকা। সেই ক্ষেত্রে এখন তো ছেলের নামে টাকার কিন্তু একটা প্রমাণ রয়েছে, এখন ওখান থেকে তো তার থেকে ইনকাম তো আসছে ওই এফডিআর থেকে, তাহলে এখানে ট্রিটমেন্টটা কি হবে? ও টিন নিচ্ছে না কেন? ও তো নাবালক। তো নাবালক হইলে এত কিছু করতে পারছে, টিন নেওয়া দরকার না? অত কিছু কি, ওর বাবা মারা গেছে, ওর বাবার যে চাকরির যে নেওয়া যায়, টিন নেওয়া যায়, নাবালক টিন নিতে পারে। নাবালক হইলে ওর মায়ের ইনকাম দেখা যাবে না? না, ইনকামটা পরে ও হচ্ছে নাবালক অবস্থায়ও সে টিন নিতে পারবে, বাবা মায়ের দিয়ে প্রসেসিং আছে, সেইটা নিয়ে নে। এখানে কি তার নিয়ে নেওয়া ভালো হবে? হ্যাঁ, ওর যদি অ্যাপের ইন্টারেস্ট আছে তো ওটা নিয়ে নেওয়া দরকার না, ওর ট্যাকিং চলে গেছে না। সে ব্যাংকে এফডিআর করলো কেমনে? এফডিআর ওই মাইনর তো অ্যাকাউন্ট করতে পারে, মাদার যদি বা অভিভাবক তার হইয়া অ্যাকাউন্ট করতে পারে। তো অ্যাকাউন্ট যখন ওইরকম করে এটা আমিও একটা কেস ফেস করছিলাম, যে এটা করে পরবর্তীতে ও যখন বড় হইছে পরে আবার ওর আইডি দিয়ে আবার চেঞ্জ করে নিতে হয়েছে প্রসেসিং করে, বাবাটা ম্যাচিউরড হওয়ার পরে তার অ্যাকাউন্ট করে, কিন্তু করার পরে ওর মায়ের নামে ট্রান্সফার করে নিছে, নিয়ে সঞ্চয়পত্র কিনছে। আবার ওই অ্যাকাউন্ট থেকে সঞ্চয়পত্রের লিমিট যখন শেষ হয়ে গেছে, ওই অ্যাকাউন্টে ওই ছেলেটার নামে আবার 10 লাখ টাকা আলাদা একটা অ্যাকাউন্ট করে ব্র্যাক ব্যাংকে এফডিআর করা আছে। এখন তো আয়টা তো ছেলেটাকে দেখাচ্ছে, শো করছে, তাই না? এখানে ভেজাল লাগিয়ে যাচ্ছে না? অপশন 2, ও যদি মায়ের কাছে দেখাইতে চায়, মায়ের ট্যাক্স লাইবিলিটি বাড়তে পারে, সেভাবে দেখা যাবে, যেটা মায়ের হচ্ছে দেখানোর অপশন আছে। দুইটার একটাতে যাবে, দুইটার একটাতে তো গেলাম, কিন্তু টাকাটা তো ওই যে ফান্ড মিলাইতে গেলে একটা অপশন হলো যে টোটাল টাকাটাই মায়ের ওখানে দেখাই দিলাম যে সে এখানে আসলো, কিন্তু এখন টাকাটা তো আবার দুই ভাগ হয়ে রয়েছে, ছেলের নামে ওইটা সেপারেট দেখাবে, যদি ছেলের নামে পরে সেপারেট হবে, এটা মায়ের তো ছেলে এটা রেফার করে দেন ডিটেইলস দিয়ে। আইডি10B তে ইমপ্যাক্ট হইলো, পরে এটা সেপারেট হবে, আবার যে তোর ছেলে পুরো ডিটেইলস দিয়ে দিবেন, পরে আবার যখন নেওয়ার সময় ওখান থেকে বাইরে যাবে আর কি। আচ্ছা